40 বছর বয়সী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি সারা জীবন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও যুক্তি ছাড়া কোনো কিছুই মেনে নেননি। অন্যদিকে আরেকটা পুরনো বাড়ির সিঁড়ি, যে বাড়িটা খুব বিশাল পুরনো বললে ভুল হবে, মোটামুটি আর কি পুরনো, সেরকম বাড়ির একটা সিঁড়ি, যেই সিঁড়িতে ঘটে গেছিল পরপর দুটো দুর্ঘটনা। অনেক মানুষ এরকম আছেন যারা ভৌতিক কোনো বিষয়কে বিশ্বাস করেন না এবং তারা ভাবেন যে ভূত বলে কিছুই নেই। আমি প্রত্যেকেরই ভাবনাকে সম্মান জানাই, কিন্তু এই ঘটনাতেও এরকম একজন মানুষ ছিলেন যিনি এই সমস্ত ভৌতিক বিষয় একেবারেই বিশ্বাস করতেন না। কিন্তু তার জীবনে একটা সময় নেমে আসে একটা চরম মুহূর্ত, যখন উনি বুঝতে পারেন যে যার সাথে এই ঘটনাগুলো ঘটে সে কিন্তু খুব ভালো মতোই টের পায় যে ভৌতিক বিষয় আছে কি নেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যারা ঘটনা পাঠাচ্ছেন তারা যদি পসিবল হয় ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন। আর আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া তাদের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করি। তাই আমার মনে হয় যে ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে অঙ্কুশবাবু ইমেল করে পাঠিয়েছেন। অঙ্কুশবাবু 6-7টা ভয়েস মেল করেছিলেন। তা আমি প্রথমে ভেবেছিলাম যে উনি যে ভয়েস মেলগুলো করেছেন সেটাই আমি এখানে আপনাদের সামনে ওনার অরিজিনাল ভয়েসেই আপনাদেরকে শোনাবো। কিন্তু ভয়েস মেলগুলো যখন আমি পাই তখন দেখি যে ভীষণ বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা ওনার সাথে যোগাযোগ করি এবং ওনাকে বলি যেন উনি আবার নতুন করে পাঠান। তো উনি বলেন যে যেহেতু ওনার বাড়িটা একেবারে মেন রোডের উপরে, তো অনেক রাত পর্যন্তই ওনার বাড়ির আশেপাশে প্রচুর যানবাহনের আওয়াজ পাওয়া যায়। তো সেই জন্য উনি রিকোয়েস্ট করেছে যে পুরো ঘটনাটা শুনে আমি যেন আমার মতো করে গুছিয়ে আপনাদের সামনে পরিবেশনা করি। তো আমি সেরকমভাবেই চেষ্টা করছি। আশা করি অঙ্কুশবাবু যেভাবে বলেছেন সেভাবেই আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। অঙ্কুশবাবু স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে কাজ করেন, একটি উচ্চ পদে রয়েছেন। আজ 4 বছর পরে উনি রিটায়ার করে যাবেন। ঘটনাটা যখন ঘটে তখন ওনার বয়স ছিল 40। আচ্ছা, ওনার যিনি ওয়াইফ, তো সেই ওয়াইফের যে ঠাকুমার বাড়ি, তো সেই ঠাকুমার বাড়িটা হচ্ছে একটু গ্রাম সাইডে, হুগলির দিকেরই একটা গ্রাম সাইডে ওনার বাড়ি। তো উনি জায়গাটার নাম উল্লেখ করেননি, তো আমিও সেজন্য করতে পারছি না, বাট হুগলি জেলাতে এটুকু আমি বলে দিলাম। তো সেইখানে ওনার ওয়াইফের যিনি ঠাকুমা ছিলেন, দাদু ঠাকুমার যে বাড়িটা সেটা হচ্ছে একটু পুরনো দিনের বাড়ি। এবার বাড়ির যে পুরোটাই যে খুব পুরনো সেটা কিন্তু নয়। ওই ঠাকুমাদের মানে তারও আগে ওনাদের আগের জেনারেশনে প্রচুর জমি জায়গা ছিল এবং সেখানে জমি জায়গা নিয়ে যেরকম বাড়িঘর হয় সেরকম ছিল। এইবারে ওই জমিটা যখন ভাগাভাগি হয় ওই ঠাকুমাদের সময়, তো তখন ওই জমিটা নিয়ে কিছুটা বিবাদ ছিল। এবার বিবাদ থাকার পরে বহুদিন সেটা নিয়ে লড়াই ঝগড়াঝাটি সব কিছু হয় এবং তারপরে আলটিমেটলি ওর ঠাকুমারাই ওই জায়গাটা পেয়ে যায়। এবার সেখানে একটা ঘর বানানো হয়, এমনিতে ওনাদের কিছুটা ঘর একটা দিকে ছিল। এবার যেহেতু অনেকটা জমি জায়গা সবাই ভাগাভাগি হওয়ার পরে বেশ অনেকটা করেই প্লট পেয়েছিল, তো সেখানে একটা বাড়ি বানানো হয় এবং সেই বাড়িটা যে খুব বড় বাড়ি ছিল তা কিন্তু নয়। যেহেতু আমি বললাম যে আর একটা বাড়ি ছিলই, তো সেই জন্য ওখানে খুব বিশাল কনস্ট্রাকশন করা হয়নি।
তো সেই বাড়িটা ছিল, কিন্তু ওই বাড়িটাতে কেউই সেভাবে থাকতো না, কারণ যেহেতু একটা বাড়ি রয়েছে, এবং ওই বাড়িটায় অতটা না থাকার পিছনে আরও একটা রিজন ছিল, এবং সেই রিজনটা কী ছিল সেটা কিন্তু আমি ঘটনার একটু এগোলে আমি আপনাদেরকে বলবো, সেটা আপনারাও বুঝতে পারবেন। এবার ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এই অঙ্কুশবাবুর ওয়াইফরা যে কজন আর কি কাজিন ছিল, এবার ওই দাদু ঠাকুমা এমনভাবে উইল করে গেছিলেন যে ওই দাদু ঠাকুমার অবর্তমানে যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটা তাদের যে নাতি নাতনি রয়েছে তাদের সকলের মধ্যে ভাগাভাগি হবে। এবার ওই অঙ্কুশবাবুর ওয়াইফের যে দাদু ঠাকুমা ছিলেন তার টোটাল নাতি নাতনি ছিল তিনজন, দুই ছেলে, তো তিনজন টোটাল নাতি নাতনি। এবারে যেহেতু ওনারা উইলটা এমনভাবেই করে গেছিলেন যে ওনাদের অবর্তমানে নাতি নাতনিদের মধ্যেই এই পুরো প্রপার্টিটা ডিস্ট্রিবিউট হবে, তো একটা সময় ওনারা মারা গেলেন এবং উইল অনুযায়ী ওই যে পুরো যে সম্পত্তিটা ছিল সেই তিন নাতি নাতনির মধ্যে ভাগাভাগি হয়। আচ্ছা, এবারে যখন নাতি নাতনিদের মধ্যে ভাগাভাগিটা হয় তখন দেখা যায় যে যেদিকের আর কি প্লটটায় ওই একটা বাড়ি করা হয়েছিল, ছোট একটা বাড়ি, তো সেই বাড়ির দিকটা না কেউ নিতে চাইছে না, মানে ওইভাবে ডিফাইন করা ছিল না যে কোন পোর্শনটা কোন নাতি নাতনি পাবে, কিন্তু এটুকু বলা ছিল যে যা আছে সমান 3 ভাগে ভাগ হবে। এবারে যেহেতু ওই যখন ভাগাভাগিটা হচ্ছিল, তো সেই জন্য সেই সময় অঙ্কুশবাবু বা ওনার ওয়াইফ কেউই সেই মুহূর্তে ওখানে ছিলেন না। এবার বাকি আরও যে দুজন ছিল ওনার অঙ্কুশবাবুর ওয়াইফ ছাড়াও, তো তারা দুজন নিজেদের পছন্দ মতো অংশটা নিয়ে নিয়েছে। এবার বাকি যে অংশটা ছিল সেই অংশটায় ওই যে বাড়িটা ছিল, যে বাড়িটা আর কি কেউ সেভাবে থাকতো না, সেই পোর্শনটা পড়ে। এবারে যখন মানে সব ভাগাভাগি হয়ে গেছে, যখন পেপারে যখন সাইন হবে, আলটিমেটলি যখন লিগাল কাজগুলো হবে, তো সেই সময় অঙ্কুশবাবু ওনার ওয়াইফ দুজনে ওখানে উপস্থিত হয়েছেন। তো উপস্থিত হওয়ার পরে ওনাদের যারা আত্মীয় স্বজন বাকি আরও যারা আশেপাশে ছিল, তো তারা ওনাদেরকে বলে যে যেহেতু ওই বাড়িটার মধ্যে কিছু গন্ডগোল ছিল বা কেউ থাকতো না ওখানে, বেশি দিন থাকতে পারেনি, বলছে তোমাদের যে বাকি যে দুজন রয়েছে তারা তো পছন্দ মতো প্লটটা নিয়ে নিয়েছে, বলছে যে তোমরা তার একটা কাজ করো, তোমরা এটা কাউকে বেচে দাও, কারণ তোমরা তো এখানে আসতেও পারবে না, আর ওনারা কিন্তু ওই যেখানটায় আর কি ওনাদের বাড়ি ছিল সেখানটায় কিন্তু ওনারা থাকতেন না, ওনারা মানে যেহেতু উনি একটা জায়গায় কাজ করেন তো সেখানকারই কোয়ার্টারে থাকতেন, আর ওনাদের নিজস্ব ফ্ল্যাট আছে কলকাতায়। তো বললো যে তোমরা তো এখানে থাকবেও না, আর তোমাদের যেহেতু এই বাড়ির জায়গাটা একটু মানে বাড়িটার হিস্ট্রিটা আমি একটু বলছি, তো বলছে যে তোমরা এটা বেচে দাও। এবার ওই যে জায়গাটায় আর কি অঙ্কুশবাবুর ওয়াইফের যে ঠাকুমার যে বাড়িটা ছিল সেই জায়গাটা না অঙ্কুশবাবুর খুব ভালো লাগতো, যেহেতু আশপাশে প্রচুর গাছপালা রয়েছে, বেশ একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ, ওনার খুব ভালো লাগতো। এবারে ওনার ওয়াইফের তো একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ উনি ওই জায়গাটা পেলেন, আবার এবার যেহেতু আগে ভাগাভাগি হয়ে গেছে তো কাউকে আর কিছু বলাও যাবে না, তো উনিও একটু মনটা খারাপ করলেন যে সেই জায়গাটা তাহলে বেঁচে দিতে হবে, কারণ এখানটা তো আমি থাকতে পারবো না। এবারে অঙ্কুশবাবু তখন বললেন যে না, যে জায়গাটা তুমি পেয়েছো এই জায়গাটাতেই আমরা মাঝে মধ্যে এসে, এমনিতেও তো হুগলি যেহেতু ওনার কাজের জায়গায় উনি কোয়ার্টারে থাকতেন, এবার সেখান থেকে তো ডেইলি বেসিসে তো আর সেখানে আসা সম্ভব নয়, কিন্তু যখনই আসবে উনি বললেন যে কেন এই বাড়িটা খারাপ কী আছে, বাড়িটায় হয়তো অনেক রকমের গুজব কথা উঠেছে, কিন্তু এই বাড়িটা কিন্তু ভালোই রয়েছে, আর বেশি দিন কেউ থাকেও নি, বাড়িটা যে খুব বিশাল ব্যবহার হয়েছে তাও কিন্তু নয়, আর বাড়িটার বয়স কিন্তু যে খুব পুরনো সেরকমও নয়, ওই 44-45 বছর বয়স হবে বাড়িটা। তো অঙ্কুশবাবুর ওয়াইফ বলছেন যে না, এই বাড়িটাতে তো কেউ থাকেনি কখন, আর বাড়িটা সম্পর্কে একটা মানে একটা গুজব বলুন বা একটা কানাঘুষো বলুন আছে। এবার সেটাকে এবার একটুখানি আপনাদেরকে বলি। ওই বাড়িটা আমি বললাম যে খুব বেশি বড় নয়, কিন্তু বাড়িটা না যখন ওনার দাদু বানিয়েছিলেন, অঙ্কুশবাবুর ওয়াইফের নাম হচ্ছে মৌসুমী। এবার ওই মৌসুমীদির দাদু ঠাকুমা যখন বাড়িটা বানিয়েছিলেন, তো বাড়িটা না একটুখানি খুব স্টাইলিশ ওয়েতে একটু বানিয়েছিলেন, মানে কীরকম আমি বলি, দেখবেন এখনও অনেক পুরনো পুরনো বাড়িতে আপনারা দেখতে পাবেন সেটা খুব প্যাঁচানো একটা সিঁড়ি টাইপের থাকে, মানে একতলা থেকে দোতলায় যাওয়ার সিঁড়িটা, যেহেতু মানে তখন মানে প্ল্যানটা একটু অন্যভাবে হতো বাড়ির, এবং যেহেতু জায়গাটা যাতে একটু বাঁচানো যায় সেই জন্য সরু করে একটা প্যাঁচানো টাইপের সিঁড়ি করা হয়েছে, এবং সেই সিঁড়িটা কিন্তু লোহার সিঁড়ি তাই নয়, এমনি মানে যেরকমভাবে ইট সিমেন্ট দিয়ে তৈরি হয় সেরকমই কনস্ট্রাকশন করা সিঁড়ি, বাট একটু ঘোরানো ঘোরানো। তো ওনার কিন্তু ওই জিনিসটা বেশ ভালো লেগেছিল, তো বলছে যে দেখো বাড়িটা তো সুন্দরই আছে, আর ঘটনা যেটা ঘটেছিল যেখান থেকে কানাঘুষোটা শুরু হয়,
সেটা হচ্ছে যে ওইখানে যখন বাড়িটা বানানো হচ্ছিল, বিশেষত ওই সিঁড়িটা যখন বানানো হচ্ছিল, তো আগেকার দিনে তো যখন মিস্ত্রিরা কাজ করতেন তো তখন ওনারা তো বাঁশের মাচা তৈরি করতেন, এখনও হয়তো ওভাবেই করেন। তো সেই বাঁশের মাচা করে মানে সিমেন্ট দিচ্ছিলেন আর কি, মানে ওই ইটের উপরে যে সিমেন্টের প্রলেপ দেয় না, সেরকম কিছু একটা কাজ করছিলেন। তো সেরকম করতে করতেই হঠাৎ করে যে ঘটনাটা ঘটে, একটা খুবই দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে যে ওই মাচার উপরে দুজন ছিল এবং ওই সিঁড়িটার না বেশ হাইট ছিল। আপনারা হয়তো জানবেন যে পুরনো বাড়ির সিলিংগুলো কিন্তু অনেক হাই সিলিং হয়। হুম। আর ওনার ওই বাড়ির দোতলা বাড়ি ছিল, ছোট বাড়ি দোতলা, কিন্তু সিলিংগুলো মানে একতলা দোতলা দুটোই হচ্ছে 18 থেকে 19 ফিটের সিলিং। বুঝতেই পারছেন। এবার ওইখানে ওই সরু যেহেতু জায়গাটা ছিল, ওইখানে সিমেন্ট দেওয়ার সময় হঠাৎ করেই কোনো একটা কারণে যে বাঁশগুলো দিয়ে তৈরি করা মানে মাচাটা তৈরি করেছিল, সেই বাঁশটা একটু ভেজা ছিল। হুম। এবার ভেজা থাকার কারণে বাঁশটা যে ভিতরে ভিতরে পচে গেছে সেটা কিন্তু যারা মিস্ত্রিরা কাজ করছেন তারা বুঝতেও পারেননি। এবার ওখানে উঠে দুজন কাজ করছে, কাজ করতে করতে হুড়মুড়িয়ে পুরো মাচাটা ভেঙে পড়ে, একদম ভেঙে পড়ে। এবার মাচাটা যখন ভেঙে পড়ে আর অত উঁচু থেকে পড়েছে, আর নিচে না মানে কাজ হচ্ছিল যেহেতু সিমেন্ট ইটের টুকরি সমস্ত কিছু ছিল, খুব দুর্ভাগ্যবশতভাবে ওনারা ওখানে পড়ে যান, দুজন মিস্ত্রি যিনি ছিলেন, এবং তাদের মধ্যে একজন কিন্তু গুরুতর চোট পায় এবং ওখানেই মারা যান, এবং অন্যজনও কিন্তু বেশ সিরিয়াস ইনজুরি হয়। তো এটা একটা খুব বাজে ঘটনা ঘটে। তো যিনি মারা গেছিলেন তিনি তো স্পট ডেড হয়ে যান, তো ওনাকে ওখান থেকে মানে নিয়ে এসে যা বাকি সৎকার করার কাজ সে সমস্ত হয়। এবং অন্য আরেকজন যিনি ছিলেন তিনি বেশ অনেক দিন চিকিৎসাধীন ছিলেন, এবং চিকিৎসাধীন থাকার পরে ওনার কিন্তু সুস্থ হতে বেশ অনেকটা সময় লেগেছিল। তো এই ঘটনাটা যখন ঘটে তো কাজ তো পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই সময়। তো সেই সময় এই অঙ্কুশবাবুর মানে ওয়াইফের যিনি দাদু ঠাকুমা ছিলেন, তো তারা তো চিন্তায় পড়ে যায় যে কাজটা কী করে কমপ্লিট হবে। তো তারপরেও নাকি একটা মিস্ত্রিকে কাজটার বরাত দেওয়া হয় যে বাকি অবশিষ্ট কাজটা কমপ্লিট করার জন্য। তো তারা না মানে এসে কিছুদিন কাজ করে, কিন্তু তারা না পুরো কাজটা কমপ্লিট করতে পারে না। বাট তারা কিন্তু কোনো রকম কোনো রিজন দেয়নি যে কেন কমপ্লিট করতে পারলো না বা কিছু, তারা বলে যে আমরা কাজটা করবো না। এরকম করে একটা দুটো নয়, প্রায় 3-4টে মিস্ত্রি দিয়ে টোটাল বাড়িটার কাজটা কমপ্লিট করা হয়। মানে কিছুদিন করে কাজ করে করে কেউ আর কাজ করতে চাইতো না। এবার যখন দাদু, ওনার দাদু আর কি, যে বাড়িটা বানাচ্ছে দেখছে যে অর্ধেক লোক কাজ করছে কেউ কাজ করছে না, তো তখন উনি মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করতেন যে কী ব্যাপার, আপনারা কেন কাজ করছেন, অসুবিধেটা কী। তো কেউই না, বেশিরভাগ লোকই কিছু বলতো না। কিন্তু একটা মিস্ত্রি নাকি বলেছিল যে ওনারা নাকি ওখানে যখন কাজ করছিল, এবং সেটা ভর দুপুরবেলা বাইরে রোদ, চারিদিকে ঝলমলে আলো, কিন্তু ওই যে জায়গাটা রয়েছে ওইখানটায় নাকি ওনার মনে হতো কেউ একজন দাঁড়িয়ে থেকে ওনাদেরকে ডাকছে, এবং ডাকটা না শুনলেই সে নাকি চোখ রাঙিয়ে একটা কীরকম অদ্ভুত টাইপের একটা মানে আওয়াজ বা একটা ওরকম খুব দৃষ্টি যেরকম একটা হয় সেগুলো ওরা নাকি ফিল করতো। যাই হোক, তো ওই ওই সমস্ত কথাবার্তা ওনারা কেউই পাত্তা দেয়নি। তো বাড়িটা তারপরে আলটিমেটলি কমপ্লিট হয়। এবার আমি বললাম যে ওনাদের একটা বাড়ি অলরেডি ছিল, তো ওইখান থেকে উনি একটা শখ করে দাদু ঠাকুমা বানিয়েছিলেন বাড়িটা ঠিকই, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে বিভিন্ন কারণবশত ওনারা অনেক সময় ভেবেছেন যে নতুন বাড়িটা করলেন ওখানে ওরা থাকবেন, কিন্তু কোনো না কোনো কারণে ওই বাড়িটা থাকা হয়নি, বা হয়তো ওই গৃহপ্রবেশের সময় একটু থাকা হয়েছে, তারপরে হয়তো মানে কিছু একটা ঘটনা ঘটে গেছে, হয়তো মনে হচ্ছে যে এখানে ঠিকমতো হচ্ছে না, ভালো লাগছে না, এরকম নানান কারণে থাকা হয়নি। এবং ওই যে না থাকা হওয়া, এইটা নিয়ে আবার আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন সবাই বলতে থাকে যে তোমাদের এই বাড়িটা করতে এরকম দুটো দুর্ঘটনা ঘটলো, একটা মানুষ তো মারাই গেল, তো তোমরা এই বাড়িটায় থেকো না, এরকম করে করে না একটা এমন ব্যাপার সৃষ্টি হয়ে গেছিল। তো সেটা ওনার দাদু ঠাকুমা কখনো কখনো বলতো যে ওই বাড়িটার মধ্যে নাকি খুব দমবন্ধ লাগে, কখনো মনে হয় যে মানে খুব মানসিক দিক থেকে একটা ডিপ্রেসিং লাগে, এরকম আর কি ফিল হতো। তো এগুলো কিন্তু অঙ্কুশবাবুর কানেও আসতো যে ওনার ওয়াইফের যে দাদু ঠাকুমার বাড়িটা এরকম হয়ে আছে। এবং উনি কিন্তু প্রথম থেকেই দেখবেন কিছু কিছু মানুষ হয় যারা জীবনে কিন্তু কখনো এই ধরনের কিছু ফিল করে না, এবং যেহেতু তারা নিজেরা ফিল করতে পারে না বা তাদের সেরকম ফিলিংস হয়নি, তারা ভাবে যে ভূত বলে কিছু নেই, অশরীরী বলে কিছু নেই, বিদেহী বলে কিছুই নেই। তো উনি এই অঙ্কুশবাবু নিজেই সেটা বলেছেন যে উনিও কিন্তু সেই প্রকৃতির মানুষ ছিলেন। ওনার সামনে যদি কেউ ভূত বা ভৌতিক কিছু বিষয়ে কথাবার্তা বলতো উনি হাসতেন, উনি মজাক করতেন, তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। এটা ওনার নিজেরই স্বীকারোক্তি। যাই হোক, তো উনি তখন ওনার ওয়াইফকে বলেন যে দেখো, একটা কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, এটা
খুবই মর্মান্তিক একটা ব্যাপার, কিন্তু এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো মারা গেছেন, তার জন্য মানে যে দাদু ছিলেন তিনি কিছু এক্সট্রা টাকা পয়সাও তার বাড়ির লোককে দিয়েছিলেন, সব কিছুই মানে সব কিছু মিটে গেছে, অনেক দিন আগের কথা। বলছে দেখো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু এত বেশি চিন্তাভাবনা করার কিছু নেই, তোমরা কেউ এই বাড়িতে সাহস করে থাকোনি, বা মনে হয়েছে ওই ব্যাপারটা যেহেতু সবাই মিলে বলেছে বা মনের মধ্যে একটা ব্যাপার ঢুকে গেছে সেই জন্য তোমরা আর সাহস পাওনি, কিন্তু এটার মধ্যে ভৌতিক কোনো ব্যাপার নেই। এই বলে কই উনি বললেন যে নেক্সট আমার যখন ছুটি থাকবে আমি এখানটায় বাড়িটায় এসে আমি সমস্ত কিছু ঠিকঠাক করব, এবং এরপর থেকে আমরা যখনই ছুটি পাবো তখনই আমরা এখানে মানে জাস্ট একটা হলিডে হোম হিসেবে আমরা এখানে থাকবো, রান্নাবাড়ি করব, থাকবো 2-3 দিন যেরকম ছুটি থাকবে, আবার তারপরে আমরা যে যার কাজের দিকে চলে যাব। তো ওনার ওয়াইফ অনেকবার ওনাকে বারণ করেন যে দেখো দরকার নেই, আমাদের তো বাড়ি রয়েছে, কি দরকার আছে, এটা আমরা পরবর্তী সময়ে, তুমি এখন বেচতে চাইছো না ঠিক আছে, কিন্তু আমরা রেখে দিই। তো উনি বললেন না, আমি এখানে এসে আসবো, থাকবো, তোমার দাদু কষ্ট করে বানিয়েছেন, কেউ থাকবে না, এটা তো নষ্ট হবে। যাই হোক, তো উনি তো কারোর কথা শুনলেন না। এবার উনি কি করলেন, ওনার নেক্সট যখন ছুটি পেলেন উনি 2-3 দিনের, তো উনি ওনার ওয়াইফকে নিয়ে এখানে এলেন ওই হুগলির ওই বাড়িটায়। এসে উনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে খুব যে নোংরা ছিল তা নয়, কিন্তু যা হয় আর কি, বহু বছর কেউ না থাকলে সেই বাড়িটা একটু পুরনো মতো তো হয়ে যায়। তো উনি একটু নতুন করে রং ঠং করলেন। এবার এখানে একটা জিনিস বলি, যখন উনি রং করালেন সেই সময় উনি তো ওখানকারই আশেপাশের যারা রঙের মিস্ত্রি ছিল তাদেরকেই হায়ার করেন। তো তারাও বলে যে না আমাদের অতটা ইচ্ছে নেই, আমরা এখানে কাজ করতে চাইছি না। তো এই অঙ্কুশবাবু খুব মানে নাছোড়বান্দা, উনি বললেন যে না, কাজ করতে চাইছি না বললে তো হবে না, আপনারা মিস্ত্রি আপনারা বলতে কাজ করবেন না। তো যাই হোক, তো অনেক বলে কয়ে ওরা একদম মানে 2-3টের মধ্যে কাজ করে বেরিয়ে যেত। তো এরকমই একটা মিস্ত্রি যখন কাজকর্ম শুরু হয়েছে, তো অঙ্কুশবাবুকে বলে না, ওনার ওয়াইফকে বলে যে সিঁড়ির কাজটায় নাকি ওদের মনে হচ্ছে যে কেউ একজন রয়েছে, মানে ওনারা সিঁড়ি দিয়ে যাতায়াত করছেন, কাজকর্ম করছেন, ওনাদের মনে হচ্ছে সিঁড়ির কাজটা কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, এবং সে এতটাই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে, এবং তার শরীরটাই পুরো এমন কালো যে সেটা কে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ একজন যে দাঁড়িয়ে রয়েছে সেটা ওনারা বুঝতে পেরেছে একদম ক্লিয়ারলি। ওনার খুব অবাক লাগে। তো ওনার ওয়াইফ সঙ্গে সঙ্গে এসে অঙ্কুশবাবুকে বলছে যে দেখো এরকম একটা ঘটনা ঘটেছে। তো উনি তো ওরকমই মানুষ, উনি একদমই সব বিশ্বাস করতেন না, তো উনি তো হেসে উড়িয়ে দেন, উনি বলেন দূর এসব কোনো ব্যাপার না। তো উনি দাঁড়িয়ে থেকে মোটামুটি রঙের কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এই সময় কিন্তু ওনার ওয়াইফ প্রচণ্ড রকমভাবে ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে। ওনার মেয়ে আছে, এক মেয়ে। তো 3জনে মিলে ওনারা ঠিক করলেন যে পরের যে ছুটিটা পাবেন আর কি, লং উইকেন্ড থাকলে ওনারা এখানে এসে থাকবেন। সেই ওয়াইফ বেড ফেড কিনে ঠিনে সমস্ত কিছু একদম সেট আপ করে যাওয়া হলো। তার 1 মাস পরে ওনারা একটা ছুটিতে ওখানে এলেন, ওই হুগলির বাড়িতে এলেন। বাড়িতে যখন এলেন তখন বাড়িতে এসে কিন্তু বাড়িটাকে একদম মানে খুব যে কিছু একটা মনে হচ্ছে বাড়িতে ঢোকার পর, ওরকম কিন্তু কিচ্ছু না, বাড়িটা একদম নর্মাল, ঠিক আছে। এবার অঙ্কুশবাবুর ওয়াইফ যিনি ছিলেন উনি এসে মানে যেহেতু ওখানে থাকবেন, তো উনি সঙ্গে করে একটা ঠাকুরের ছবি নিয়ে এসছেন, সুন্দর করে আর কি ঘরটাকে ঠিকঠাক করেছে। এমনিতে তো আগে সমস্ত বেসিক যা কিছু কাজকর্ম করা ছিল সেটা ওনারা করেই গিয়েছিলেন। এইবারে যেটা হলো, ওনারা প্রথম রাত ওখানে কাটালেন। এবার প্রথম রাতটা যখন কাটালেন ওনারা কিন্তু একতলার ঘরেই ছিলেন। আমি বললাম যেহেতু ওনারা মানে দুটো তলা ওনাদের ইউজ করতে লাগছিল না, তো ওনারা ভাবলেন যে একতলাতেই থাকবেন, কারণ একতলাতেই ওনারা খাটটাকে অ্যারেঞ্জ করেছিলেন। এবার অঙ্কুশবাবুর একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে উনি খুব বই পড়তে ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন কি বই পড়তে। এবার যেহেতু সারা সপ্তাহ প্রচুর কাজের চাপ থাকে, তো উনি সেভাবে না বই টই পড়তে পারেন না। আর ওনার স্বভাব হচ্ছে যে উনি জ্যাজ মিউজিকটা খুব ভালোবাসেন শুনতে, তো জ্যাজ মিউজিক চালিয়ে উনি বই পড়বে, এটা হচ্ছে ওনার একটা নেশা বলা যায়। আর ওনার যদি ওরকম মানে বই পড়তে পড়তে খুব ভালো লেগে যায় বইটা, বা একটা বইয়ের গল্পের একটা এমন পর্যায়ে উনি চলে গেছেন যে তখন যদি রাত 2টোও বাজে ওনার মনে হয় যে না, আমি বইটা পুরো শেষ করব, শেষ করে তবে আমি শুতে যাব। এবার ওনার মেয়ে আবার লাইট জ্বালালে শুতে পারেন না, খুব স্বাভাবিক। তো উনি তখন মানে ভাবলেন যে দোতলায় যে ঘরটা রয়েছে সেটা খুব সুন্দর, মানে দোতলার যে ঘরে যে জানলাটা রয়েছে ওখান থেকে দূরে একটা পুকুর রয়েছে, খুব সুন্দর দেখা যায়। তো উনি ভাবলেন যে ঘরে একটা এত সুন্দর জায়গা রয়েছে, আমি তো তাহলে আজকে রাতে উনি একটা ভালো গল্পের বই নিয়ে এসেছিলেন ওনার সাথে করে, তো উনি ভাবলেন যে আমি গল্পের বইটা আজকে রাতে শেষ করব। তো বলার সাথে সাথে উনি ভাবলেন যে উপরে তো কোনো খাট বা কিছু নেই, তো উনি সেদিনই দোকানে গিয়ে একটা বেশ সুন্দর সোফা সেট কিনে নিয়ে আসেন, এবং উনি দোকানে বুক করে এলেন, এবং বিকেলের মধ্যে সোফা সেটটা লোক এসে আর কি পুরো ফিট করে দিয়ে চলে যায়। তো ওনার তো খুব আনন্দ যে উনি ওপরের ঘরে রাতের বেলা আজকে বই পড়বেন আর জ্যাজ মিউজিক শুনবেন।
তো ওনার ওয়াইফ ওনাকে একবার বললো যে দেখো তুমি তো এই ঘরটায় কখনোই থাকোনি, তো তুমি কি একা থাকতে পারবে? তো তখন তো উনি তো মানে পুরো হেসে গড়াগড়ি খাচ্ছে যে তুমি আমাকে কি ভাবো বলো তো, আমি কি এতটাই ভীতু? তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে করে নেবো। তো ওনার ওয়াইফ, অঙ্কুশবাবুর ওয়াইফ আর মেয়ে নিচে শুলো, আর অঙ্কুশবাবু বই নিয়ে একদম জ্যাজ মিউজিক চালিয়ে ওপরে সোফায় বসে উনি বই পড়া শুরু করলেন। উনি পড়ছেন বই, সব কিছু ঠিকঠাক রয়েছে। ঠিক 1-1.5 ঘন্টা পরে ওনার প্রচণ্ড জল তেষ্টা পায় এবং উনি খেয়াল করেন যে উনি নিচ থেকে যখন আসছিলেন উনি জল নিয়ে আসেননি, ওনাকে জলটা নিতে যেতে হবে। এবার নিতে যেতে হবে, কিন্তু ওই যে সিঁড়িটা রয়েছে পেঁচানো, সেই সিঁড়িটা বেয়েই ওনাকে একতলায় যেতে হবে। এবার ওনার তো মনে না উনি বিশ্বাস করেন, না ওনার মনে ব্যাপারটা এসছে যে ওনাকে একা একা সিঁড়ি বেরিয়ে একতলায় যেতে হবে। আবার উনি প্রথমে ভাবলেন যে উনি ওনার ওয়াইফকে ডাকবেন, তো ভাবলেন যে না, এখন তো এতক্ষণে তো শুয়ে পড়েছে, বেকার বেকার ওকে আর ডিস্টার্ব করবো না, বেচারা ঘুমিয়ে পড়েছে, ঘুমোক, আমি নিচে গিয়ে জলটা নিয়ে আসি। ভালো কথা। উনি বইটাকে রেখে, মানে বইটা যেভাবে পড়ছিলেন, তো বইয়ের ভিতরে একটা উনি পেন্সিল ওনার কাছে থাকতো, তো উনি পেন্সিলটাকে বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে উনি নিচে গেছেন জল আনতে। যেটা উনি মানে যখন উনি ভয়েস মেলটা করেছেন, তো সেখানে উনি নিজেই বিষয়টা স্বীকার করেছেন যে উনি না মানে কখনো যদি কোনো কিছু নিজে ফিল করতেন বা ওনার মনে হতো, উনি সেটাকে সবসময় ইগনোর করেছেন সারা জীবনে, যেহেতু ওনার সেরকমভাবে কোনো ভৌতিক অভিজ্ঞতা কোনোদিনও হয়ওনি, বা যখন ওনার কখনো একটু আনক্যানি ফিলিংস এসছে, উনি সবসময় সেটাকে নিজের মনের ভুল বলে নিজেই সেটাকে চিহ্নিত করেছেন। এইবারে ওই যে উনি বইটাকে বন্ধ করে বইয়ের পাতার মধ্যে পেন্সিল রেখে উনি যখন নামছেন সিঁড়ি দিয়ে, ওনার সেই সময় কিন্তু সত্যি সত্যি মনে হয় মানে বুকটা না, মানে ওনার যে নামছেন একটা স্বাভাবিক মানুষ, সে যখন সিঁড়ি দিয়ে নামছে ওনার না কীরকম একটা গাটা না ছমছমিয়ে ওঠে। মানে দেখবেন আপনি একটা হয়তো কোথাও গেলেন, সেখানে আপনি হয়তো সরাসরি কোনো ভূত দেখলেন না বা ওরকম কোনো ঘটনা ঘটলো না, কিন্তু দেখবেন কিছু কিছু সময় না আমরা খুব একটা অদ্ভুত রকমের ফিলিংস আমাদের মনে আসে, একটা আনক্যানি ফিলিংস বলুন বা একটা ভৌতিক ভয়ের একটা ব্যাপার আসে। তো ওনার কিন্তু প্রথমবারের জন্য উনি কিন্তু একটা কিছু ফিল করলেন, ওনার মনে হলো। সেখানটা উনি একটুখানি থেমেও গেছিলেন, সিঁড়ি থেকে নামার সময় উনি যখন একটা ফিল করলেন উনি একটু থেমে গেছিলেন। এবার থেমে যাওয়ার পরে ওনার মনে হলো যে আরে আমি কি ওই ব্যাপারটা চিন্তা করছি না, কি দূর কী যে হয়েছে। এবার উনি তারপরে সোজা নিচে নেমে যান। এবার নিচে নেমে গিয়ে ওখানে যে ওনাদের যে কিচেন ছিল সেখানে উনি জলটা নেন এবং জল নিয়ে উনি একবার ওনার ওয়াইফ আর মেয়ে যে ঘরে ঘুমোচ্ছিল উনি সেই ঘরে একবার যান। তো দেখছে ওনার মেয়েও ঘুমিয়ে পড়েছে, ওনার ওয়াইফও ঘুমিয়ে পড়েছে। তো উনি আবার দরজাটাকে ভেজিয়ে উপরে আসছেন। তো এমন সময় ওনার মনে হলো যে রান্নাঘরে খাট করে একটা কিছু আওয়াজ হলো, ঠিক আছে? তো যেই মুহূর্তে আওয়াজটা হয়েছে উনি কিন্তু খুব কনসাস হয়ে গেছেন। তো উনি সঙ্গে সঙ্গে কী করেছেন, মানে সিঁড়ি থেকে দুধাপ উঠেছিলেন, আবার নেমে উনি সোজা রান্নাঘরে গেছেন। এবার রান্নাঘরে গিয়ে উনি দেখছেন যে যথারীতি মানে দরজা তো রান্নাঘরে উনি ভেজিয়ে দিয়েছিলেন, আর জানলা যেটা সেটা কিন্তু পুরো একদম লক করা রয়েছে, একদম ছিটকিনি দেওয়া, ফলে রান্নাঘর থেকে আওয়াজ আসার কিন্তু কথা নয়। তো উনি ভাবলেন যে হয়তো উনি কোনো বাসনপত্র থেকে একটু আওয়াজ হলো, তো উনি সেটাকে দেখে আবার দরজাটাকে রান্নাঘরে ভেজিয়ে উনি আবার সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলেন। উনি যেটা বলেছেন যে উনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন ঠিক সেই মুহূর্তে ওনার মনে হলো যে সিঁড়িতে ওনার পাশে কেউ একটা রয়েছে, মানে অন্ধকার, মানে লাইট রয়েছে সিঁড়ির, মানে সিঁড়িটা শুরুতে লাইট রয়েছে, সিঁড়িটার শেষের দিকেও লাইট রয়েছে, কিন্তু মাঝখানের যে ওই পেঁচানো জায়গাটা ওখানে কোনো লাইট নেই। তো ওনার না স্পষ্ট ওনার মনে হলো যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং তার চোখ দুটো হালকা হালকা উনি যেন মনে হলো অন্ধকারে বুঝতে পারলেন। এইটা যখন হয় উনি মানে প্রথমবার এটা ওনার জীবনের এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশানে হঠাৎ করেই ওনার গায়ে কাঁটা দিয়ে যায়, গুজবাম্প আসে, যেটা একেবারেই ওনার মানে ওনার যেরকম স্বভাব বা ওনার যে মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকে, তো সেইটার সাথে এটা একেবারেই যায় না। ওনার কখনোই এরকম কোনো সিচুয়েশানে জাস্ট একটা কিছু ফিলিংস হলো বলে একটা গুজবাম্প পেলো, এটা কিন্তু হয় না ওনার। তো উনি ব্যাপারটা একটুখানি না মানে হতচকিয়ে যান যে ব্যাপারটা কি হলো। তো তারপরে উনি উপরে চলে আসেন সেদিন, কিন্তু আর উনি সিঁড়ির মধ্যে উনি যখন উপরে উঠে এলেন ওনার ঘরের সামনে দাঁড়িয়ে উনি সিঁড়িটার দিকে মুখ করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, এবং উনি কি যথারীতি কিছুই দেখতে পান না, বাট ওনার মনে হয়েছিল যে ওই পজিশনে সিঁড়িতে কেউ একজন দাঁড়িয়েছিল। তো জাস্ট উনি মানে ব্যাপারটা ভাবতে ভাবতে যখন উনি ওনার ঘরে ঢুকে টেবিলের উপরে জলটা রাখলেন, জলের বোতলটা, সেই মুহূর্তে ওনার চোখ গেল
ওই সোফার উপরে, যে সোফাটার বসে উনি পড়ছিলেন আর কি বইটা। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে উনি যখন উঠেছিলেন জল নিতে যাবেন বলে, তখন কিন্তু উনি বইয়ের মতোটা ওনার স্পষ্ট মনে আছে, এবং উনি যেহেতু প্রচুর বই পড়েন, ওটাই ওনার স্বভাব। উনি বই পড়তে পড়তে যদি ওনাকে উঠতে হয়, উনি বইয়ের ভিতরে একটা পেন্সিল হোক বা পেন হোক উনি রেখে, অনেক সময় ওই বইয়ের ভিতরে রাখার যে জিনিসগুলো পাওয়া যায় সেটাও অনেক সময় উনি দেন। তো এটা কোনো বইটা উনি সলয়ে ভেজিয়ে রেখে দেন, মানে বন্ধ করে দেন, কখনোই বই খোলা রেখে উনি এদিক ওদিক করেন না। কিন্তু উনি দেখলেন যে ওনার বইটা খোলা, এবং বইয়ের ভিতরে যে পেন্সিলটা উনি রেখেছিলেন সেই পেন্সিলটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ রয়েছে, বাট বইটা খোলা। যে বইটা বন্ধ ছিল, একটা মোটা বই, সেটা খোলা। এইটা যখন দেখেন উনি, ওনার কিন্তু ভারী অদ্ভুত লাগে, কারণ ওনার মেয়ে আর ওনার ওয়াইফ দুজনেই নিচে ঘুমোচ্ছে। উনি নিজে নিচে গেছিলেন, সেখানে গিয়ে উনি একবার ওনার ওয়াইফকে কিছু একটা হয়তো দেখা হলে একটা কথাবার্তা বলবেন, মানে বইটা উনি পড়ছিলেন, বইটা কি নিয়ে পড়ছেন সেই বিষয়ে উনি ভেবেছেন যে ওনার ওয়াইফ যদি জেগে থাকে একটা দুটো কথা বলবেন। কিন্তু উনি নিজে দেখেন যে ওনার বউও ঘুমোচ্ছেন, ফলে ওপরে কেউ এসে বইটা খুলে দেবে এই চান্স নেই। আর ওনার স্পষ্ট মনে আছে উনি বইটা বন্ধ করেই গেছিলেন। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে বইটা উনি পড়ছেন সেটা কিন্তু হার্ড কভার করা বই, ফলে হাওয়াতে বন্ধ বই খুলে যাবে এই চান্স নেই। তো উনি না মানে কিছুক্ষণের জন্য একটুখানি মানে গভীর চিন্তায় পড়ে যান যে ব্যাপারটা কি হলো এটা আমার সাথে, আমি তো এটা করিনি। যাই হোক, তো উনি ভাবলেন যে তাহলে কি আমি বইটা খুলে রেখে গেলাম। কিন্তু উনি মনে মনে বুঝতে পারছেন যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, এবং তারপরক্ষণই আবার ওনার অন্য মন ওনাকে বলছে যে আরে তুইও কি আবার এই সমস্ত ভূত ঠুতে বিশ্বাস করছিস নাকি, এগুলো কিচ্ছু হয় না, এগুলো জাস্ট মনের ভুল। উনি ভাবলেন ঠিকই তো, এটা তো মনের ভুল, আমি কেন এসব নিয়ে ভাবছি, আমার একদমই ভাবা উচিত না। যাই হোক, তো এটা হলো। হবার পরে উনি ওখানে পড়তে পড়তে মোটামুটি, তারপরে উনি ভেবেছিলেন যে পুরো বইটা শেষ করবেন, বাট ওই যে ওনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, ওই যে একটা ওনার গভীর চিন্তায় উনি পড়ে গেলেন। তারপর উনি ভাবলেন যে না, আমার আর এই বইটা এখন শেষ করা হবে না। তো উনি এসে নিচে ঘরে শুয়ে পড়লেন। এবার শুয়ে যখন পড়েছেন, তো তখন মানে উনি এসে শুয়েছেন, তো ওনার বউ না ঘুমটা একটু ভেঙে গেছে। তো ওনার বউ যখন ঘুমটা ভেঙে গেছে, তো এই অঙ্কুশবাবু ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি কি উপরে গেছিলে এর মাঝখানে। তখন ওনার ওয়াইফ বলছেন না, আমি ওপরে কেন যাবো, আমি তো ঘুমোচ্ছিলাম, তুমি এলে একটু আওয়াজ টাওয়াজ হলো তাই আমার ঘুমটা একটু ভেঙে গেল। তো ওই রাতের বেলা উনি আর ওনার ওয়াইফকে কিছু বলেননি। তো পরের দিন যখন হয়েছে, তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কালকে তুমি আমাকে জিজ্ঞেস করলে যে আমি ওপরে গেছিলাম কিনা, কেন তুমি কি কিছু মানে দেখেছো বা কিছু একটা হয়েছে। তখন না মানে দেখুন, মানে মানুষ যেটা মন থেকে বিশ্বাস করতে একেবারেই চায় না, সে কিন্তু সবসময় সেটা থেকে অন্যরকম একটা কিছু এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবে। তো উনি যথারীতি ওনার বউকে বললেন না না, ওরকম কিছু ব্যাপার নয়। তো উনি মনে মনে ভাবলেন যে কিছু একটা করতে হবে। তো উনি রাতে এসে যখন শুয়েছিলেন, তো শুয়ে ওনার মনের মধ্যে না এই ব্যাপারটা ঘুরছিল যে ওনার ওই সিঁড়িতে মনে হয় যে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো এই বিষয়ে উনি ওনার ওয়াইফের সাথে কিছুই আলোচনা করেননি, কারণ এসব নিয়ে আলোচনা করলে ওনার বউ বলবে যে কেন তুমি এই বাড়িটা রিনোভেট করার দায়িত্ব নিলে, বা কেন আমরা এই বাড়িটায় থাকছি। তো উনি ভাবলেন যে ওই সিঁড়ির ওখানটাটা বেশ উনি জোরালো আলো দেবেন, যা ভাবা তাই কাজ। এবং উনি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট ইলেকট্রিকের প্রচুর কাজকর্ম উনি জানতেন। তো উনি কিছু ওয়্যার কিনে এনে, একটা হোল্ডার, তারপরে বাল্ব টাল্ব কিনে এনে উনি ওই জায়গাটার মধ্যে, যেহেতু ওখানে আলাদা করে সুইচ বোর্ড ছিল না, কিন্তু ওখান থেকে উনি মানে তার এক্সটেন্ড করে সেখানে উনি একটা নয় দুটো জোরালো আলো লাগিয়ে দেন, টেম্পোরারি করে লাগিয়ে দেন। এবং উনি মনে মনে ভাবেন যে এখন তো সময় নেই, এরপরে মিস্ত্রি ডেকে ওই জায়গাটা একটা মানে একদম সিলিং থেকে বড় একটা আলো ঝুলবে। উনি আলোটা লাগিয়ে দিলেন। এবার লাগানোর পরে উনি মনে মনে ভাবলেন যে এবার উনি দেখবেন যে ব্যাপারটা রাতের বেলা ওরকম মনে হয় কিনা। তো যথারীতি আবার সেদিনকে উনি রাতের বেলা বললেন যে আমি আজকে একটু বই পড়বো, আমি আজকে অত রাত করবো না, মোটামুটি ওই 1টা 1:30 অবধি পড়বো, তারপর আমি চলে আসবো। ওনার ওয়াইফ বললেন যে ঠিক আছে তুমি বই পড়ো। এবার উনি আবার ওপরে চলে গেলেন। এবার ওপরে যখন উনি গেলেন, উনি বুদ্ধি করে ওই যে দুটো লাইট ছিল সেই লাইট দুটোকে জ্বালিয়ে গেলেন, যে উনি একটু পরে নিচে নামবেন এবং উনি চেষ্টা করবেন এটা দেখার বা বোঝার যে কালকে ওনার যে ফিলিংসগুলো আসছিল বা যেটা ওনার মনে হচ্ছিল সেটা আজকে মনে হয় কিনা। এবং উনি মনে মনে একদম নিশ্চিত ছিলেন যে যেহেতু আলো জ্বলছে জোরালো, ওই রকম যে অন্ধকারে কেউ দাঁড়িয়ে রয়েছে বা কেউ একটা ডাকছে, কারোর চোখ ফিল করা যাচ্ছে, এগুলো ওনার কিছুই মনে হবে না। যাই হোক, উনি আলোটা জ্বালিয়ে উনি বই পড়ছেন, জ্যাজ মিউজিক চলছে। হঠাৎ করেই
যে মিউজিক সিস্টেমে মিউজিকটা চলছিল সেটা কিন্তু একদম দারুণ ফাংশন করে, সেখানে কোনোদিন কোনো প্রবলেম আসেনি। হঠাৎ করে ওনার মনে হয় যে জ্যাজটা বন্ধ হয়ে গেল, একদম বন্ধ হয়ে গেল। তো উনি বই পড়ছিলেন মন দিয়ে, তো উনি যখন বুঝতে পারলেন যে মিউজিকটা বন্ধ হয়ে গেল, তো তারপরে উনি উঠে মিউজিক সিস্টেমটাকে ঠিক করার দেখছেন যে কোথায় প্রবলেমটা হলো। তো উনি দেখছেন না প্লে বাটনটা প্রেস করা আছে, পজ নেই, তো কী করে পজ হয়ে গেল। আবার উনি ওটাকে ঠিক করলেন, আবার মিউজিকটা চলতে শুরু করলেন। এইবারে উনি ভাবলেন যে ওনার পড়ায় যখন উনি যে বইটা পড়ছিলেন সেখানে যখন ইন্টারাপশান হলোই, উনি একবার নিচে গিয়ে দেখে আসবেন। তো উনি যথারীতি ভাবলেন যে সিঁড়ি দিয়ে এবার নিচে নামবেন। এবার উনি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছেন, উনি খেয়াল করলেন যে আলো দুটো উনি কিনেছিলেন সেটার লাইট ইন্টেন্সিটি অনেক বেশি, পুরো ঝলমলে আলো হওয়ার কথা। জায়গাটা যেহেতু একদম আমি বললাম যে সরু একটা প্যাঁচানো মতো সিঁড়ি, ফলে ওইটুকু জায়গায় দুটো ওরকম পাওয়ারফুল আলো দিলে জায়গাটা পুরো আলোয় ঝলমল করার কথা। এবং যখন উনি আলোটা লাগিয়েছিলেন তখন কিন্তু সেরকমই ছিল, খুব জোরালোভাবে আলো জ্বলছিল। কিন্তু এই রাতের বেলা উনি যখন ওখান দিয়ে নামছেন, উনি খেয়াল করলেন আলো দুটো জ্বলছে ঠিকই, বাট মনে হচ্ছে যেন একেবারে আলোটার ইন্টেন্সিটি একদম কমে গেছে। তো উনি না খুব অবাক হয়ে যান এটা দেখে, যে নতুন ব্র্যান্ডেড উনি বাল্ব নিয়ে এসেছেন এবং খুব পাওয়ারফুল আলো, যেটা পুরো ঝলমল করছিল একটু আগেও যখন উনি লাগালেন, এখন এরকম ডিম হয়ে গেল কী করে? এটা তো হওয়ার কথা নয়। তো ওনার ভারী অদ্ভুত লাগলো, এবং উনি আবার যখন ওখান দিয়ে নিচে নামলেন ওই সিঁড়িটা দিয়ে, উনি কিন্তু সেম জিনিসটা ফিল করলেন এবং ওনার মনে হলো উনি দুটো চোখ দেখলেন, সিঁড়ির ওইখানটায় দুটো চোখ দেখলেন। এবং তার কোনো বডি উনি ফিগার আউট করতে পারলেন না, যে কোনো মানুষ ওখানে দাঁড়িয়ে ছিল বা কীরকম দিয়ে, উনি কিচ্ছু বুঝতে পারলেন না, যার দুটো চোখ। এবং মনে হলো ওনার যে কিছু একটা ঘষার আওয়াজ যদি হয়, একটা পাথরে ঘষলে, বা আপনি যদি খুব প্লাস্টিক নিয়ে কিছু একটা নিয়ে খুব কচর মচর একটা আওয়াজ যেরকম হবে, সেরকম একটা আওয়াজ যেন উনি সিঁড়ির মধ্য থেকে পাচ্ছেন, এটা ওনার কিন্তু ফিল হয়। এবং আবারও ওনার পরিষ্কার মনে হয় যখন উনি জল নিয়ে আবার উপরে উঠছেন, উনি কিন্তু সেম জিনিসটা দেখেন। ওনার মনে হচ্ছে যেন সিঁড়ির কাছটায় কেউ দাঁড়িয়ে রয়েছে এবং কারোর চোখ দুটো যেন ওনার দিকেই তাকিয়ে রয়েছে। হাতে ওনার জল রয়েছে এবং ওনার শরীরটা না রীতিমতো ওই জিনিসটা যখন উনি দেখে উনি না একটু স্লো হয়ে যান, অন্যমনস্ক হয়ে গেছিলেন। এবং খুব অদ্ভুতভাবে ব্যাপারটায় উনি এতটাই চিন্তিত হয়ে পড়েন যে আমি এটা কী দেখলাম বা কেন দেখছি আমি এরকম, এই ভাবতে উনি সিঁড়িতে উঠতে গিয়ে কোনো একটা স্টেপ হয়তো উনি মিস করে যান এবং উনি খুব জোর হোঁচট খান। এবং এত জোরে উনি হোঁচট খান, ওনার হাত থেকে জলের যে বোতলটা ছিল সেটা ঠাস করে পড়ে যায়। এবং উনিও খুব যে বিশাল আঘাত পেয়েছিলেন তা নয়, বাট উনি কিন্তু বেশ ওনার পায়ে হাঁটুতে হাঁটুটা ঠুক করে গিয়ে লাগে অন্য সিঁড়িতে, আর কনুয়ে একটু উনি ব্যথা পান। এবার জলের বোতল ওইভাবে যদি পড়ে যায়, ওরকম যদি একটা হয়, তাহলে একটা বুঝতেই পারছেন ঘরে একটা আওয়াজ সৃষ্টি হবে। এবং যথারীতি সেই আওয়াজে ওনার ওয়াইফের ঘুমটা ভেঙে যায়। ওনার ওয়াইফ ওনার নিজের ঘর থেকে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে বলছে যে কী হয়েছে তুমি পড়ে গেলে কী করে? তখন উনি না আর ভাবছেন যে কী বলবে। তো উনি ওসব কথা কিছু বলেন। উনি বললেন যে না, আমি আসলে বইটা পড়ছিলাম, তো ওটার মধ্যেই একটা জিনিস নিয়ে ভাবছিলাম, ভাবতে আমি একটা সিঁড়ির স্টেপ মিস করে গেছি, তো আমার এরকম লেগেছে। যাই হোক, তো সঙ্গে সঙ্গে উনি বরফ টরফ দেন। এবং তারপরে ওনার ওয়াইফও ব্যাপারটা খেয়াল করে যে এত পাওয়ারফুল যে লাইট দুটো লাগানো হলো, সেই লাইট দুটোর আলো এত কমে গেল কী করে? এটা তো সম্ভব নয়। তো ওনার ওয়াইফ বলছে যে দেখো তুমি কি আলো এনেছো, এরকমভাবে একটু আলো হয়নি, এখানে তো হোঁচট খাওয়ারই কথা, তুমি আর ওপরে পড়তে যাও না, তুমি নিচেই জ্যাজ বাজিও, ও মোটামুটি তো 11টা 11:30 অবধি জেগে থাকে, তুমি ততটুকুই পড়ো। তো উনি আর ওনার ওয়াইফের সাথে কোনো কথা বাড়ালেন না, এবং উনি তারপরে ওরকম লাগার পরে উনি ওপর থেকে বইটা জাস্ট নিয়ে এসে উনি নিচে শুয়ে পড়লেন। এবার যখন শুয়ে পড়লেন, সেই মুহূর্তে উনি শুয়ে ভাবছেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হলোটা কি। যাই হোক, তো ওনার যা শরীরটা যে একটু ভারী লাগছিল, ওনার কীরকম একটা মনে হচ্ছে, সেটা কিন্তু উনি ওনার ওয়াইফকে এতটা খুলে বলেননি। কারণ পরের দিন আবার ওনাদের ছুটি শেষ, ওনারা আবার কোয়ার্টারে ফিরে যাবে, কাজ শুরু। তো ওনারা কোয়ার্টারে চলে গেলেন পরের দিন। এবার তারপর থেকে না ওনার মনে মাথার মধ্যে একটাই বিষয় বারবার ঘুরতে থাকে, যে ভূত বলে তো কিছু হয় না। আর এই যে সবাই বাড়িটাকে নিয়ে এত কথা বলেছে এতদিন, এত কানাঘুষো আর কি, তো উনি তখন মনে মনে মুঙ্কুশবাবু ভাবছেন যে এইগুলোর প্রভাব কি আমার উপরে পড়ছে, আমি কি একটু বেশি ভাবনা চিন্তা করছি? তারপর আবার ওনার মনে হচ্ছে যে লাইটটা যে এরকম এত আলো কমে গেল, এটা কি করে হলো, এটা তো আমার মনের ভুল নয়।
যাই হোক, তো এরকম করে আরও দিন 15 কেটে যায়। তারপরে আবার ওনারা একটা ছুটির দিনে হুগলির ওই বাড়িতে যান। এইবারে ওনারা যখন বাড়িতে যান তখন উনি দেখছেন একতলাটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ওনারা রেখে গেছিল, যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই, মানে একদম যেমন রেখে গেছিল তেমনই আছে। কিন্তু দোতলার যে ঘরটা, সেই ঘরে বিশেষ কিছু জিনিসপত্র ছিল না। কিন্তু দোতলার ঘরটাকে, মানে দুটো ঘর ছিল, মানে তার মধ্যে যে ঘরটা আর কি সোফা টোফা ছিল, সেই ঘরটা মনে হচ্ছে জিনিসপত্র একটু এদিক ওদিক করে কেউ ঘেটেছে। মানে একটা ফুলদানি ছিল, সেই ফুলদানিটা মাটিতে পড়ে রয়েছে, কিছু প্যাকেট রাখা ছিল সেখানে, মানে জিনিসপত্র ওনারা প্যাকিং করেছে, সব কিছু তো ওভাবে রাখা হয়নি, তো সে সমস্ত প্যাকেটগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতস্ততভাবে, যেটা ওইভাবে থাকার কথাই নয়। ওপরের ঘরটা অঙ্কুশবাবু নিজে হাতে ঠিক করে এসেছিলেন আসার দিন। তো ওনার দেখে না খুব অদ্ভুত লাগে। এবার একতলার ঘরে প্রথমে ওনার ওয়াইফ এসে ঢুকে গেছে, তো উনি দোতলার ঘরে যে এরকম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কেউ রেখেছে বা এরকম যে কিছু ইতস্ততভাবে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, সেই কথা কিন্তু উনি ওনার ওয়াইফকে বলেন, উনি নিজেই সেগুলো ঠিক করে নেয়। আর ওই সিঁড়ির সামনে যখন লাইটের সুইচটা উনি অন করেন, উনি দেখেন যে পুরো লাইট দুটো কেটে গেছে, মানে একদমই জ্বলছে না। যাই হোক, তো আবার উনি দুটো লাইট আবার কিনে আনলেন স্থানীয় দোকান থেকে, কিনে এনে উনি আবার লাগিয়ে দিলেন। এবার সেই লাইট দুটোও কিন্তু খুব ভালো লাইট, একদম নতুন লাইট, খুব ভালো, সেটায় মোটামুটি খুব ভালো আলো হচ্ছে। এইবার উনি মনে মনে ভাবছে যে এই লাইটটা কিন্তু খারাপ হওয়ার কথা নয়, বা এই লাইটেরও যদি ইন্টেন্সিটি কমে যায় তাহলে কি আমি বুঝবো যে সত্যি সত্যি বাড়িতে কিছু একটা প্রবলেম আছে। তো উনি তখন আবার মনে মনে ভাবছেন যে আরে বাড়িতে কেন প্রবলেম থাকবে, যদি লাইটের মানে যে ইন্টেন্সিটিটা যদি কমে যায় তাহলে হতে পারে যে এইখানে যে সুইচ বোর্ড যেহেতু পুরনো হয়েছে, বাড়িটা প্রায় 40 বছর হয়ে গেছে, হতে পারে হয়তো কোনো প্রবলেম আছে এখানে সুইচ বোর্ডে। তো উনি নিজের মনে মনে না এই সমস্ত যুক্তিগুলো ভাবতে থাকেন। আচ্ছা, এই যে এবার যে আমি ঘটনাটা বলছি, এটা কিন্তু একদম ভর সন্ধেবেলার ঘটনা। সন্ধেবেলা উনি জাস্ট ওনাদের বাড়িতে কেউ একজন এসছে, মানে ওনার যে কাজিন ফাদিন রয়েছে তারা আর কি এসছে, এবার এসে নিচের ঘরে সবাই গল্প আড্ডা করছে। এইবারে উনি, আমি বললাম যে ওনারা অনেক কিছু জিনিস এনেছিলেন ঘরটাকে সাজাবেন বলে, তো সেগুলো উপরের ঘরে সব প্যাকেট করে করে রাখা ছিল। তো যেহেতু প্রচুর লোকজন এসছে, তো নতুন একটা মানে মানে কাপ ডিশের সেট ওনার ওপরে রাখা ছিল। তো ওনার ওয়াইফ চা করছিলেন, তো অঙ্কুশবাবুকে বলছেন যে তুমি ওপর থেকে সেটটা নিয়ে আসি, নতুন সেটটা ভেঙে সবাইকে চা দিই। তো উনি বলেছেন ঠিক আছে, আমি নিয়ে আসছি। এবার উনি যখন উঠছেন তখন কিন্তু লাইটটা জ্বলছে, মানে উনি যখন লাইটটা জ্বালালেন সিঁড়ির, একদম মানে ভালো রকমভাবে আলোটা জ্বলছে। উনি উঠছেন, উঠতে উঠতে যেটা উনি ভয়েস মেলে বলেছেন, উনি স্পষ্ট বুঝতে পারেন কেউ একজন ওনার হাতটাকে চেপে ধরেছে, ওনার মনে হলো, মানে যখন উনি উঠছিলেন খুব জোর চেপে ধরেছে মনে হলো। এবার প্রথমে যখন এই জিনিসটা মনে হয়, যেহেতু সিঁড়িটা একটু সরু মতো ছিল, ওনার মনে হয় যে কিছুতে হয়তো ওনার হাতটা আটকে গেছে। তো উনি এদিক ওদিক দেখছেন যে কিছুই নেই, এবং দেখতে দেখতে উনি যখন, মানে ওনার একটুখানি ভয় লেগে যায় যে তাহলে কি হলো, কিছু নেই, তাহলে আমার হাতটা এরকমভাবে আটকে রাখলো কেন। তারপরে না হাতটাকে উনি ছাড়িয়ে নিতে সক্ষম হন। এবার উনি তারপরে তো উপরে চলে গেছেন, এবং ওনার না ভারী অদ্ভুত লাগলো যে ব্যাপারটা কি হলো। এবারে উনি ঘর থেকে গেছেন, ঘর থেকে ওই উপরের ঘর থেকে যে ওই কাপ ডিশের যে সেটটা ছিল সেটা উনি নিচে নিয়ে উনি নিচে নামছেন। এমন সময় ওনার মনে হলো যে কেউ একটা সিঁড়ির সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখা যাচ্ছে না, মানে ভাবুন আলোটা জ্বলছে ঠিকই, কিন্তু কেন জানি না ওনার মনে হচ্ছে যে সিঁড়ির ওই পোর্শনটুকুতে, মানে একটা কর্নার করে আলোটা একদম পড়ছে না, এবং যেই জায়গাটা ওই আলো পড়ছে না বলে মনে হচ্ছে সেই জায়গাতে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এবং তার চোখ দুটো মনে হচ্ছে না ওনার দিকে। তো আমি বললাম যে আলো দুটো না উনি টেম্পোরারি ঝুলিয়েছিলেন, মানে আলোটাকে উনি হাতে ধরে ঘোরাতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ওনার হাতে একটা ভারী কাপডিশের সেট ছিল, ফলে দুটো হাতে ওনার আটকানো। এবার উনি যে লাইটটাকে ঘুরিয়ে দেখবেন, ওনার মনে হচ্ছে যে লাইটটাকে উনি একবার ঘুরিয়ে দেখলে হয় এই সময়, যে আমি যে মনের যে ভুলটা সেটা আমার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এমন সময় উনি যখন ভাবলেন যে ঠিক আছে আমি নিচে এই কাপডিশটা দিয়ে এসেই আমি দেখছি, এটা উনি মনে মনে ভাবছেন যে জাস্ট কাপডিশটা উনি নিচে রাখবেন, রেখে এসে উনি উপরে এসে এই জায়গাটা আলো দিয়ে দেখবেন। ঠিক সেই সময় ওনার মনে হলো ওনার ডান পাটা কেউ একটা চেপে ধরেছে। ভাবুন আপনি সিঁড়ি দিয়ে নামছেন, হঠাৎ করেই যদি আপনার মানে মনে হয় যে একটা পা কেউ চেপে ধরেছে, আপনি তো মানে একটা ডিসব্যালেন্সড হয়ে যাওয়ার একটা কন্ডিশনে চলে আসবেন। তো ওনার ক্ষেত্রেও সেই জিনিসটা কিন্তু হয়, কিন্তু নিজেকে উনি কোনো রকমভাবে ব্যালেন্স করে নেন।
এবং আরেকটা হলে উনি পড়ে যাচ্ছিলেন। এবার উনি দেখছেন যে উনি যতই চেষ্টা করছেন ওনার পা আর উনি এগোতে পারছেন না, মানে সিঁড়ি থেকে যে পাটা স্টেপটা ফেলবেন সেটা আর উনি করতে পারছেন না। এবার আমি বললাম যে ওই দিন ওনাদের বাড়িতে লোক এসেছিল, এবার উনি যদি একা থাকেন, উনি মনে মনে ভাবছে যে একা থাকলে উনি হয়তো ওনার মেয়েকে ডাকলেন বা ওনার ওয়াইফকে ডেকে নিতেন, কিন্তু উনি ভাবলেন যে বাড়িতে লোক এসছে, বউ বিজি আছে, তো উনি ভাবলেন যে এই মধ্যে আমি কি ডাকবো, ওনাকে ডাকলে ব্যাপারটা যদি খারাপ দেখায়। তো উনি কি চেষ্টা করলেন, উনি পাটাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু উনি এটা স্পষ্ট বুঝতে পারেন, মানে একটা মানুষের হাত যদি একটা মানুষের অন্য মানুষের পায়ে লাগে, সে তো বুঝতে পারবে যে একটা হাতের টাচ হচ্ছে, উনি কিন্তু সেটা বুঝতে পারেন। অঙ্কুশ পাটাকে ছাড়ানোর চেষ্টা করছেন, করতে করতে যখন উনি মানে কিছুতেই পাচ্ছেন, এবার উনি ভাবছেন যে উনি এবার কাউকে ডাকবেন, ঠিক সেই মুহূর্তে মনে হলো যেন সাডেনলি ওনার পাটা কেউ ছেড়ে দিল, মানে যে গ্রিপটা করে রেখেছিল, যে ধরে রেখেছিল পাটা চেপে, সে হঠাৎ করে পাটা ছেড়ে দিয়েছে। এবারে ভাবুন, একটা আপনি ধরুন সিঁড়ি থেকে নামছেন, আপনার যদি এভাবে কেউ হাত বা পা চেপে ধরে, এবার হঠাৎ করেই যদি সে ছেড়ে দেয়, তাহলে আপনার শরীরের ব্যালেন্সটা আবার চলে যাবে, কারণ আপনি ছাড়ানোর চেষ্টা করে হঠাৎ করে যখন ছেড়ে দিয়েছে। এবং ওনার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়, এবং উনি সিঁড়ি থেকে পড়ে যান। যেই মুহূর্তে উনি সিঁড়ি থেকে পড়ে যান, সেই মুহূর্তে আওয়াজে তো বাড়ির লোকজন, মানে ওনার ওয়াইফ বা যারা একতলায় ছিল সবাই চলে এসছে। এবার খুব অদ্ভুত বিষয় হচ্ছে, ভগবানের কৃপায় উনি পড়ে গেছিলেন ঠিকই, কিন্তু ওনার সেভাবে একটা লাগেনি, উনি বসে পড়েছিলেন, মানে পড়ে গিয়ে ডিসব্যালেন্সে উনি বসে পড়েছিলেন, কিন্তু ওনার হাতে যে ওই কাপডিশের যে যে সেটটা ছিল, সেই সেটটা কিন্তু পড়ে ভেঙে যায়। প্যাকড ছিল পুরো, বাট স্টিল যেহেতু ওনার হাত থেকে একদম নিচে পড়ে গেছে, ওটা কিন্তু পড়ে ভেঙে যায়। তো সবাই, মানে ওনার ওয়াইফও খুব ভয় পেয়ে গেছে বিষয়টা, বলছে তোমার লাগেনি তো, তোমার ঠিকঠাক আছো তো? উনি বলেন হ্যাঁ আমি ঠিকঠাক আছি, এখানে একটা স্টেপ আমি দেখতে পাইনি, তাই আমি পড়ে গেছি। উনি আর কারোর সামনে এসব নিয়ে কিছু বললেন না, কিন্তু মনে হলো ওনার যে বাকিরা হয়তো একটা কিছু বুঝতে পেরেছে, সেটা কি বুঝতে পেরেছে, কি ব্যাপার, উনি কিন্তু সেসব কিছু জানে না। যাই হোক, তো লোকজন তো তারপরে মোটামুটি ওই 8টা 7টা নাগাদ বাড়ি চলে যায়। তো উনি ওনার ওনার ওয়াইফ সেদিন ওনার উপরে খুব রেগে যায়, যে তোমাকে আমি বারবার বলছি যে তুমি এত বেশি ওপর নিচ করো না, বা এই বাড়িটায় কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, এতদিন থেকে দাদু ঠাকুমার মুখে এই বাড়ি নিয়ে প্রচুর কথা শুনেছি, তুমি দুবার এরকমভাবে পড়ে গেলে এটা তো ঠিক নয়, কিছু কি হয়েছিল তোমার, তুমি আমাকে স্পষ্ট করে বলো। এবার অঙ্কুশবাবু যে অনেক কিছু ফিল করতো বা অনেক কিছু দেখতো, সেটা যে উনি ওনার ওয়াইফকে বলতেন না, সেটা সামহাও হয়তো ওনার ওয়াইফ বুঝতে পেরে গেছিলো। ঠিক আছে, এবার যেহেতু বুঝতে পেরেছিল, তো সেই জন্য ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু উনি বলেননি। বাট এই দিন যখন ঘটনাটা ঘটে, যেটা অঙ্কুশবাবু লিখেছেন বা বলেছেন, উনি প্রচণ্ড মনে ভয় পেয়ে যান। এবং কোথাও ওনার যে একটা মনে একটা তীব্র যে একটা ধারণা ছিল যে ভূত বলে কিছুই হয় না, অশরীরী বলে কিছু হয় না, সেটা কোথাও একটা গিয়ে না মানে টলমল হয়ে যায় ব্যাপারটা। এবং উনি ওনার ওয়াইফকে সমস্ত সত্যি কথা বলে দেন, প্রথম দিন থেকে যা যা ঘটছে। তো ওনার ওয়াইফ বলছেন যে আমি তো সিঁড়িটার সামনে যাই না, আমার সিঁড়িটার সামনে গেলে কীরকম মানে গা ভারী লাগে, কীরকম একটা মানে ফিলিংস হয়, মেয়েকেও আমি দিনের বেলার পরে যেতে দিই না, কিন্তু তোমার যে এরকম একটা ফিলিংস হচ্ছে, তুমি সেটা আমাকে আগে বলোনি কেন? তাহলে তো আমরা আগেই এই ব্যাপারটা নিয়ে ভাবতে পারতাম, বা এই বাড়িটা আমরা থাকতাম না, দরকার কী আছে আমাদের এখানে আসার? তো অঙ্কুশবাবু বলছেন যে না, বিষয়টা মনে হচ্ছে মনের ভুল, আমি বরং কালকে ইলেকট্রিশিয়ান ডেকে এখানটায় খুব ভালো করে লাইটটা দেবো, যদি কিছু ব্যাপার থেকেও থাকে লাইট পড়লে এখানে আর কোনো অসুবিধে হবে না। যাই হোক, তো ওনার ওয়াইফ বললেন যে দেখো, যদি সত্যি সত্যি কোনো ব্যাপার থেকে থাকে তুমি লাইট দিলেও কিন্তু এর সমাধান হবে না। কিন্তু ওই যে বলে যে মানুষ, যে সমস্ত মানুষেরা বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্তি ছাড়া কোনো কিছু বুঝতে চায় না, তাদেরকে কিন্তু হঠাৎ করেই যে তারা ভৌতিক বিষয় যে বিশ্বাস করবে বা তারা সেটাকে মানবে তা কিন্তু নয়। তো যাই হোক, তো অঙ্কুশবাবু পরের দিন লোক নিয়ে এলেন, ইলেকট্রিশিয়ান নিয়ে এলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, মানে একটা ইলেকট্রিশিয়ানকে যদি বলা হয় যে বাড়ির একটা জায়গায় যেখানে আশেপাশে সুইচ বোর্ড রয়েছে, সেখান থেকে যদি বলা যায় এক্সটেন্ড করে এখানে একটা সুইচ বোর্ড করে দিন, সেই কাজটা করতে তাদের কত সময় লাগতে পারে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তার বেশি তো লাগতে পারে না। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম হয়নি। এক্ষেত্রে ইলেকট্রিশিয়ান প্রথমে বললেন যে দেয়ালের অবস্থা ভালো নয়, এটা করতে একটু চাপ হবে, তারপরে বলছে যে লাইন কিছুতেই পাচ্ছে না, এরকম নানান অসুবিধে, মানে এত বাধা আসে, এবং আলটিমেটলি সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি কিন্তু এই কাজটা চলে। এবং বিকেল 6টায় আলটিমেটলি ওরা একটা সুইচ বোর্ড, মানে একটা সাধারণ কাজ যেটা যেটা যে কোনো ইলেকট্রিশিয়ান খুব সহজেই করে দিতে পারে, সেই কাজটা করতে ওদের প্রায় সকাল 9টা 9:30 থেকে প্রায় 6টা বেজে যায়, 6টা 7টা বেজে যায়। ভাবুন, আলটিমেটলি লাইট দুটো লাগানো হয় এবং সেটা সুইচ বোর্ড দিয়ে বেশ সুন্দর করে একটা বড় পাওয়ারফুল আলো দেওয়া হয়।
অদ্ভুত বিষয় হচ্ছে 1 ঘন্টা সেই আলোটা জ্বলে, 1 ঘন্টা, মানে যখন থেকে লাগিয়ে যায় মিস্ত্রিরা ঠিক তারপরে 1 ঘন্টা লাইট দুটো জ্বলে, এবং ঠিক ওই লাইট দুটো, মানে বাকি কোনো লাইট নয়, ঠিক সিঁড়ির ওই লাইট দুটোই 1 ঘন্টা পরে কেটে যায়, যথারীতি কেটে যায়। এইটা যখন ঘটে তখন তো অঙ্কুশবাবুর ওয়াইফ বলছে যে দেখছো এখানে কিছু একটা ব্যাপার তো আছেই, এখানে এভাবে লাইটটা কাটলো কেন। তো মানে আর সেই দিন কিন্তু মানে অঙ্কুশবাবু এবং ওনার ওয়াইফ, ওনার মেয়েকে ওনারা উপরে ছাড়তেন না, মানে দিনের বেলা ছাড়তেন, বাট সন্ধ্যের পরে ওনারা উপরে যেতে দিতেন না, যেহেতু সিঁড়ি দিয়েই যেতে হবে। দুজনেই একটা জিনিস ফিল করে সিঁড়ির মধ্য দিয়ে যেতে আসতে, যে সত্যিই কিছু একটা যেন মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। এবং মানে যখন অঙ্কুশবাবুর ওয়াইফ নিচে নামছিলেন, মানে উনি সামনে ছিলেন অঙ্কুশবাবু, আর ওনার ওয়াইফ একটু পিছনে ছিলেন, যেহেতু সরু সিঁড়ি, আমি বললাম যে একসাথে দুটো মানুষের পাশাপাশি হেঁটে সিঁড়ি দিয়ে ওঠা বা নামা কোনোটাই সম্ভব নয়। ঠিক এমন সময় ওনার ওয়াইফ বুঝতে পারেন কেউ একজন ওনাকে পিছন থেকে হালকা করে ঠেললো। এবার যেহেতু সিঁড়ির একটা হ্যান্ডেল ছিল, ওনার ওয়াইফ সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটাকে জাপটে ধরে ফেলে, যার জন্য উনি কিন্তু পড়ে যান না। এই ঘটনা যখন ঘটে তখন ওনার ওয়াইফ অঙ্কুশবাবুকে বলছেন যে দেখো, আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ একটা আমার ঘাড়ের কাছ থেকে ঠেললো, এবং যে হাতটা দিয়ে আমাকে ঠেলেছে সেই হাতটা হচ্ছে চরম ঠান্ডা একটা হাত। মানে উনি শাড়ি পরেছিলেন, তো শাড়ির কাঁধে ওনার ব্লাউজটা ছিল, তো সেখানের কিছুটা মানে অংশ, যে জিনিসটা ওনাকে ঠেলে সেটা কিছুটা অংশ ওনার স্কিনের সাথে টাচ হয়, ফলে উনি বুঝতে পারেন যে হাতটা চরম ঠান্ডা ছিল। এই কথাটা যখন অঙ্কুশবাবুকে ওনার ওয়াইফ বলেন, তখনও কোথাও না কোথাও অঙ্কুশবাবুর মনে হচ্ছিল যে পুরোটাই হয়তো ওনার বা ওনার ওয়াইফের মনের ভুল। যাই হোক, তো এটা নিয়ে তো ওনার সাথে ওনার ওয়াইফের বেশ কিছু তর্ক বিতর্ক হয়। উনি তখনও আর কি ওনার ওয়াইফকে বোঝাতে চেষ্টা করছিলেন যে দেখো এগুলো কিছু হয় না, এগুলো নিয়ে তুমি এত ভেবো না। কিন্তু যাই হোক, যেটা ঘটনা সেটা তো ঘটনাই, এবং যে সেটা ফিল করতে পারে সে তো বলছে যে না, এটা কোনো মতেই আমার মনের ভুল হতে পারে না। মানে এই সমস্ত কথা বলে রাতের বেলা ওনার ওয়াইফ বাথরুমে ঢুকেছে। এবার বাথরুমে ঢোকার পরে উনি যখন চোখ মুখটা ধুচ্ছিলেন, তো মানে চোখ মুখটা যখন উনি মুছছেন ধোয়ার পরে, তখন ওনার যখন মানে উনি টাওয়েলটা নিয়ে উনি গলার কাছে যখন ওই টাওয়েলটা দিয়ে মুছছেন, ঠিক সেই মুহূর্তে ওনার মানে চোখটা আয়না দিয়ে উনি দেখছেন যে ওনার কাঁধের কাছে কিছু একটা। তো উনি যখন ভালো করে আয়নায় দেখলেন কাঁধের কাছটা, উনি দেখলেন যে ওনার কাঁধের একটা দিকে একটা কালশিটে দাগ রয়েছে, যেই কালশিটে দাগটা ওনার কয়েক ঘন্টা আগেও ছিল না। উনি সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফ অঙ্কুশবাবুকে দেখালেন যে দেখো আমার কাঁধের কাছে একটা কালো দাগ হয়ে গেছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওই কালো দাগটা মানে যদি কোনো একটা মানুষ খুব জোরে কোথাও ধাক্কা খায় বা কিছু একটা ছ্যাঁকা পোড়া লাগে তাহলে একমাত্র এরকম কালো দাগ হতে পারে, নাহলে কেন হবে। যেটার কোনোটাই কিন্তু ওনার ওয়াইফের সাথে রিসেন্ট টাইমে হয়নি। আর উনি প্রত্যেক দিনই ফেস ওয়াশ করেন, মোছেন, ফলে যদি এর আগে ওই কালো দাগটা ওনার ঘাড়ের দিকে থাকতো তাহলে সেটা উনি আগেই দেখতে পেতেন, এটাই স্বাভাবিক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। তো তখন ওনার ওয়াইফ বলল যে দেখো, আজকের পরে না আমি এই বাড়িতে আসবো, না তুমি আর মেয়ে আসবে। মানে ওনার ওয়াইফ একদম পরিষ্কার বলে দেয় যে না, এই বাড়িতে আমরা আসবো না, এলেও দিনের বেলা আসবো, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাবো, এখানে আমি থাকবো না, কারণ এই জায়গাটা রীতিমতো রিস্কি হয়ে যাচ্ছে। তুমি দুবার পড়ে গেছো, তোমার সেরকমভাবে লাগেনি, আজকে আমাকে ঠেলেছে, আমি রেলিং ধরে ফেলেছি, কালকে যদি আমাদের মেয়ের উপরে কিছু হয় এবং ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য তো আমরাই দায়ী থাকবো, এবং জেনে শুনে আমরা এই বাড়িতে রয়েছি, এটার তো কোনো মানে নেই। আমাদের নিজেদের বাড়ি রয়েছে, এমন নয় যে এই বাড়িটা ছাড়া আমাদের আর কোনো বাড়ি নেই। তো এই সমস্ত কথা যখন অঙ্কুশবাবুকে বলে, উনিও আর না কিছু বলতে পারেন না, কারণ ওনারও মনে মনে কোথাও একটা ভয় ভীতি চলে এসেছিল, কারণ উনিও কিছু বুঝতে পারছেন না। কিন্তু ওনার মনে মনে উনি একটা জিনিস চিন্তা করতে লাগলেন যে এই বিষয়টা শেষ দেখতে হবে, এটা এইভাবে চলতে পারে না। মানে এতগুলো বছর ধরেই বাড়িটায় কেউ থাকলো না, কিছু হলো না, আজকে যদি এই জেনারেশনে হয়, ওনার মনে আর কি এটা হয়েছিল যে এই জেনারেশনে মানুষ হয়ে আমিও যদি ভূতের ভয় পাই বা মনে হয় যে না আমার সাথে একটা কিছু আনক্যানি হচ্ছে, একটা কোনো কিছু আমার ক্ষতি করতে চাইছে, সেটা আমাকে জানতে হবে কি। তো উনি তখন ওনার ওয়াইফকে বললেন যে ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, আমরা এই বাড়িতে থাকবো না, আর এরপরে এলে আমরা সকালে এসে বিকেলে চলে যাব। উনি বললেন যে আমার একটা শর্ত আছে। তো ওনার ওয়াইফ বললেন যে কী শর্ত। তখন উনি বললেন যে তুমি আমাকে একটু সাথ দাও, আমি চাই তুমি আমাকে একটুখানি সমর্থন করো, আমি মানে একটা জিনিস শুধু জানতে চাই যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তো ওনার ওয়াইফ বলছেন যে দেখো, কোনো একটা ভৌতিক ব্যাপার যদি কিছু থাকে, এই জিনিসটা করতে গিয়ে দুজন মারা গেছে,
তো সেটার জন্যই হয়তো এই ঘটনাগুলো ঘটছে, একটা দুর্ঘটনা ঘটছে, একটা মানুষ মারা গেছে এখানে, তো সেখানে একটা এরকম ঘটনা কি ঘটতে পারে না? তো অঙ্কুশবাবু তখন ওনার ওয়াইফকে বোঝান যে দেখো, একটা মানুষ মারা গেছে, সেটা দুর্ঘটনা ছিল, তার জন্য এই বাড়িতে আর কখনো কেউ থাকতে পারবে না, বা আমরা তো কেউ এইসব বিষয়ের সাথে জড়িত নই, আমরা জানিও না কখন ঘটনাটা ঘটেছে, ফলে আমাদের তারা সে ক্ষতি করবে কোনো বিদেহী আত্মা, এটা হতে পারে না। তো উনি ওনার ওয়াইফকে প্রচুর বোঝান এবং উনি তখন ওনারা দুজনেই রাজি হন যে এমন কাউকেই বাড়িতে নিয়ে আসবেন যারা এই সমস্ত আত্মা বা বিদেহী এই সমস্ত বিষয় নিয়ে যারা মানে যাদের নলেজ আছে বা যারা এগুলো নিয়ে ডিল করে, সেরকম কোনো তান্ত্রিক কাউকে আনবেন। এবার তান্ত্রিক কাউকে আনবেন বললে তো আর আনা যায় না, মানে কে ঠিক কে ভুল, কে ভণ্ড নয়, কে সত্যিকারের সাধক, এটাও বোঝা একটা বড় ব্যাপার। তো অঙ্কুশবাবুর মানে অফিসে একজন ভদ্রলোক ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন, সিনিয়র ভদ্রলোক ছিলেন। তো তিনি তার কাছে আর কি উনি বিভিন্ন রকমের ঘটনা শুনতেন আর কি। তো ওনার পরিচিত একজন তান্ত্রিক ছিলেন, যেই তান্ত্রিক নাকি এতই পাওয়ারফুল তান্ত্রিক ছিলেন যে একজন মানুষ যে মানে প্রচণ্ড অসুস্থ ছিল, যাকে বড় বড় হসপিটাল বলে দিয়েছিল যে এই মানুষকে বাঁচানো সম্ভব নয়, সেই তান্ত্রিক নাকি তার তন্ত্র বলে তো সে তন্ত্র বলে নাকি তাকে বাঁচিয়ে দিয়েছিল, এবং শুধু বাঁচিয়ে দেয়নি, সে একদম সুস্থ হয়ে গেছিল। এবং ডাক্তারদের কাছে যখন নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তাররা নাকি জিজ্ঞেস করেছিল যে কী করে এটা সম্ভবপর হলো, মানে মেডিকেল সায়েন্স ভুল তো হতে পারে না। আর একটা দুটো ডাক্তার নয়, 4-5টা জায়গায় বড় বড় ডাক্তার দেখানো হয়েছিল, তারা প্রত্যেকেই বলেছিল। যাই হোক, তো তখন ওই ভদ্রলোক রিটায়ার করেননি, তো এই অঙ্কুশবাবুর সাথে যোগাযোগ ছিল, তো উনি বলেছেন যে একবার আমি কি ওনার সাহায্য পেতে পারি। তো ওই ভদ্রলোক আবার কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে কাজকর্ম করেন না, উনি প্রচণ্ড শিক্ষিত একজন মানুষ, মানে উনি একটা বড় চাকরি করতেন, যে তান্ত্রিকের কথা আমি বলছি। তো তিনি তার তন্ত্র বিষয়টা বা তন্ত্রের দিকটা উনি খুব ভালো লাগতো বলে উনি এই কাজগুলো করতেন। সেটাও কিন্তু সবার কাজ উনি করতেন না, ওনাকে সবাই বলতো, ওনার যদি মনে হতো যে কোনো কাজ উনি করবেন বা ওনার দ্বারা সেই কাজটা করা সম্ভব, তবেই উনি নাকি সেই কাজটা করতেন। আদারওয়াইজ উনি কিন্তু এরকম মানে প্রফেশনালি তান্ত্রিক হিসেবে কাজ করা বা লোকের বাড়ি গিয়ে কোনো একটা যজ্ঞ করলো, তাবিজ দিল, এরকম কিন্তু উনি নন। উনি বললেন ঠিক আছে, আমি বলে দেখতে পারি, কিন্তু আমি জানি না উনি আসবেন কিনা, কারণ উনি ওনার জীবনে হয়তো 2-3টে এরকম কাজই করেছেন। যাই হোক, তো বললো। অঙ্কুশবাবু তো ভেবেছে যে উনি এত বড় বড় কাজ করেন, উনি এই কাজটা কিছু করতে পারবে না। যাই হোক, তো মানে খবর পাঠিয়েছে, কিন্তু উনি কোনো খবর দেয়নি। তো 1 মাস কেটে যায়। 1 মাস পরে অঙ্কুশবাবুর সেই কালিগ, যে সিনিয়র কালিগ ছিলেন, তিনি বললেন যে হ্যাঁ, কোচ পেয়েছি। উনি তখন বলেছেন যে তোমার বাড়িতে বাড়ির কথা আমি বলেছি যে এরকম ঘটনা ঘটছে, তখন বলছে উনি কি তাহলে আসবেন। তো তখন নাকি ওই ভদ্রলোক বলেছেন যে আমার আসার দরকার নেই, কিন্তু আমি যা যা বলবো, যেভাবে বলবো সেভাবে করতে হবে, যদি করতে পারে তাহলে হয়ে যাবে। তার মধ্যে ঠিক আছে। তো উনি মানে উনি ফোনে কাউকে বলা বা কাউকে দিয়ে বা বলে পাঠানো, উনি কিন্তু এগুলো কিছু করতেন না। ওনার যদি কখনো মনে হতো যে উনি কিছু একটা বলে দেবেন এবং অন্য লোক সেভাবেই কাজটা করবে, তো ওনার স্ট্র্যাটেজি ছিল উনি একটা চিঠি লিখতেন, উনি নিজে হাতে নাকি একটা চিঠি কলমে লিখতেন, তো সেটা উনি লিখে পাঠিয়ে দিতেন। যাই হোক, তো সেই চিঠি আসতে প্রায় 15-16-17 দিন লেগে গেল, সেই চিঠি এলো। চিঠিটা ওনার কিন্তু কোয়ার্টারেই এসেছিল, কোয়ার্টারের ঠিকানায়। তো চিঠিতে যেটা লেখা ছিল সেটা খুবই অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে যে ওই যে ভদ্রলোক, যে তান্ত্রিক, তিনি কিন্তু ওনার বাড়িতে যাননি বা বাড়ির কোনো ছবিও দেখেননি। কি করে উনি জানলেন? তো জানার জন্য শুধু বাড়ির লোকেশনটা আর এই অঙ্কুশবাবুর নাম, গোত্র বা ওনার ওয়াইফের নাম, গোত্র, এই সমস্ত কিছু লিখে কয়েকটা আর কি খুব বেসিক ডিটেল ওনাকে দিতে হতো, এবং উনি তারপরে চিঠি লিখে বলে দিয়েছিলেন যে কী কী করতে হবে। এবং পুরো বিষয়টাই কিন্তু চিঠিতে লেখা ছিল, যে কি হয়েছে, কেন এটা হচ্ছে, কি কি করলে সমাধান হতে পারে। তো চিঠিটা যখন উনি পান, সেই চিঠিটা ছিল একটা 4 পাতার চিঠি, 4টে বড় বড় পাতার চিঠি। তো সেই চিঠিতে লেখা ছিল নাকি যে ওই যে বাড়িটা রয়েছে, বলছে বাড়িটার যে আর কি পরিসর, যে জায়গাটার উপর আর কি বাড়িটা হয়েছে, আমি আপনাদেরকে যখন ঘটনাটা বলা শুরু করেছিলাম তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে, সেটা হচ্ছে যে ওই যে জায়গাটার উপরে অঙ্কুশবাবুর ওয়াইফের যে দাদু ঠাকুমা বাড়িটা করেছিলেন, সেই পুরো যে জমিটা ছিল সেটা কিন্তু মানে অনেক শরিক ছিল জমিটায়। এবার পুরনো দিনের বাড়ি ঘরে প্রচুর মানে ভাগিদার থাকতো, তো ওনাদের ক্ষেত্রেও সেটাই ছিল। এবার আমি বলেছিলাম না যে ওই যে জমিটা যখন হচ্ছে মানে ভাগাভাগি হচ্ছিল দাদু ঠাকুমাদের আমলে, সেই সময় কিন্তু এই জমিটা ওনাদেরই একজন জ্ঞাতি গোষ্ঠী দাবি করেছিলেন, এবং অবশ্যই সেই দাবিটা একটা অন্যায় দাবি ছিল, সেই জমিটা ওনার পাওয়ার কথা ছিল না, বাট স্টিল উনি দাবি করেছিলেন।
এবার যেহেতু ওনার দাদু ঠাকুমা নিজেরা পয়সা দিয়ে জায়গাটা করেছে, তো উনি বলেছেন যে না, আমি দেবো না। এবার সেই সময় নাকি উনি মানে কোনো একজন মানে কোনো তান্ত্রিক দিয়ে হোক বা কাউকে দিয়ে হোক উনি একটা খুব বাজে কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায়, মানে তখনকার দিনে তো অনেক ওপেন শ্মশান থাকতো, তো সেই ওপেন শ্মশানের ওখান থেকে কোনো মানে পোড়া ছাই নিয়ে তার সাথে কোনো কাপড় একটা দিয়ে একটা বড় গজাল ওই মাটির মধ্যে নাকি পুঁতে দিয়েছিলেন, একটা বড় সড়ো গজাল। এবং মাটির যেই জায়গাটা উনি পুঁতেছিলেন সেই জায়গাটা এমনভাবেই পুঁতেছিল যে যখন বাড়িটা করা হয় তখন কিন্তু ওই গজালটা যে বাদ পড়ে গেছিলো তা কিন্তু নয়, কোনোভাবে গজালটা ওই মাটির মধ্যে থেকে গেছিল। এবং যে জায়গাটায় গজালটা ছিল ঠিক সেই জায়গাটাতেও সিঁড়িটা তৈরি হয়, সিঁড়ির কনস্ট্রাকশনটা হয়। তো ওখানে এমন করেই কাজটা করে যে এই বাড়ির হয়তো কেউ তখনও ওখানে থাকেনি, কিন্তু যারা বাড়িটা করছিল তাদের উপরে প্রথম ওই এফেক্টটা পড়ে। এবং সেই এফেক্টের জন্য একটা মানুষ মানে দুটো মানুষের এত বড় একটা দুর্ঘটনা ঘটে, যেটা হওয়ার কথা নয়। কারণ যারা এই বাঁশের মাচাগুলো করে তারা কিন্তু বাঁশ দেখলে চেনে, ফলে ওই পচা বাঁশটা যে কী করে ওরকম একটা কাজের মধ্যে ব্যবহার হলো সেটাও একটা তখনকার দিনে একটা বড় ব্যাপার ছিল। যাই হোক, তো সেখানে ওই দুর্ঘটনাটা ঘটে। এবং দুর্ঘটনাটা যখন ঘটে একজন মারা যায়, ওই গজালের মধ্যে আমি বলেছিলাম যে শ্মশানের পোড়া ছাই ফাই দিয়ে কাপড় দিয়ে একটা কিছু করেছিল, এবং ওই যে আর একটা মানুষ ওখানে মারা গেল তার যে আত্মাটা, সেই আত্মাটাও ওখানে কিন্তু বন্দি অবস্থায় রয়ে গেল। হুম। এবং ফলে ওখানে যারা যারা ওখানে বিভিন্ন সময় কাজ করতে এসছে বা কেউ থেকেছে প্রত্যেকেই কিন্তু কিছু একটা প্রেজেন্স মানে বুঝতে পেরেছে। এবং ওই পুরো জিনিসটা যেহেতু ওই গজাল যেটা পোতা ছিল সেটা ওই জমিটার মধ্যেই পোতা ছিল, আর ওই জায়গাটাতেই সিঁড়িটা রয়েছে, সেজন্য সিঁড়ির ক্ষেত্রে কিন্তু বেশি ব্যাপারটা বোঝা যেত। আর ভালো করে ভেবে দেখবেন যে সিঁড়িটা করতে গিয়েই কিন্তু মানে সিঁড়ির উপরে প্লাস্টার করতে গিয়ে কিন্তু একজন মারা গেছিলেন। তো এইভাবে হয়। এবং যখনই ওখানে কেউ কাজ করতে এসছে বা কেউ ওখানে থাকার জন্য গেছে সবাই কিন্তু একটা না একটা কিছু অনুভব করেছে। এবারে 40 বছর তো এইভাবে কেটে যায়। তারপরে যখন এই অঙ্কুশবাবু ওনার ওয়াইফ আর ওনার মেয়েকে নিয়ে যখন এখানে থাকতে আসেন, যখন রেগুলার বেসিসে থাকা শুরু করলেন, সেই কারণের জন্যই কিন্তু ওখানে যতই আলো দেয়া হতো নয় আলোগুলো কেটে যেত, নয় আলোগুলো নিভু নিভু হয়ে জ্বলতো। এই কারণে ব্যাপারটা হতো। তো যেটা উনি চিঠিতে লিখেছিলেন যে ওই গজালটাকে কোনোভাবে বার করতে হবে, এবং গজাল বার করার জন্য মানে যেভাবে সেভাবে কিন্তু কাজটা করলে চলবে না। তার জন্য মানে বলেছে যে শুদ্ধ বস্ত্র পরেই কাজটা ওই অঙ্কুশবাবুকেই করতে হবে, এবং তার জন্য উনি এখানে মন্ত্র উল্লেখ করে দিয়েছিলেন যে কী কী মন্ত্র পড়ে আগে শরীরটাকে বাঁধতে হবে। শুধু ওনার শরীর বাঁধলেই চলবে না, শরীর বন্ধন ওনার স্ত্রী এবং ওনার মেয়েকেও করাতে হবে। এবং ওনার মেয়ে পারলে ওনার মেয়েকে বলেছে যে দূরে কোথাও ওই বাড়িতে না রাখতো ওই সময়। তো তখন উনি মানে ভাবুন একটা মানুষের কতখানি তন্ত্রশক্তির জোর থাকলে যে মানুষটা একটা বাড়ি কোনোদিনও চোখে দেখেইনি, বা যে ঘটনাটা বহু বছর আগে ঘটেছে, মানে 40 বছর ওই বাড়িটার বয়স, মানে ঘটনাটা ঘটেছে তারও কিছুদিন আগে। ফলে অত বছরের পুরনো কোনো একটা জিনিস কোথায় আছে সেই জায়গাটায় না গিয়ে উনি কিন্তু উল্লেখ করে দিয়েছিলেন যে কোথায়, মানে রীতিমতো আঙুল মেপে মেপে ওখানে নাকি পুরো হিসেবটা করা ছিল যে অমুক জায়গার থেকে 4 আঙুল মেপে সেখান থেকে বাঁদিকে 6 আঙুল গিয়ে 10 আঙুল দক্ষিণ দিকে ফেলে, মানে এইরকম করে পুরো ম্যাপিং করা ছিল নাকি ওই যে চিঠিটা উনি পাঠিয়েছিলেন সেই চিঠিতে এতটাই ডিটেল লেখা ছিল। এবং সেখানে বলেছিল মানে 15 হাত গর্ত করতে, মানে 15 হাত গর্ত করা মানে বুঝতে পারছেন। এবং সেই গর্তটা বলেছে কিন্তু খুব বড় গর্ত করলে চলবে, ছোটোর উপরে একটা গর্ত করতে হবে। এবার 15 হাত গর্ত করা মানে বুঝতেই পারছেন একটা বিশাল বড় মানে ব্যাপার, 15 হাত গর্ত মানে বিশাল। তো সেটা তো করা ওইভাবে সম্ভব নয়। তো ওখানে আবার আর একটা অল্টারনেট লেখা ছিল যে 15 হাত যদি গর্ত করতে না পারো, ওখানে একটা খুব জটিল করে একটা হিসেব মতো করা ছিল, এবং উনি একটা পেন দিয়ে একটা ছবি এঁকে দিয়েছিলেন। বলেছে এইভাবে করে যদি একটা মন্ত্র বলা যায়, সেই মন্ত্র বললে ওই গজাল যেটা পোতা রয়েছে সেই ওটা আস্তে আস্তে উপরে উঠে আসবে, কিন্তু মাটির উপরে উঠবে না, মানে কিছুটা নিচে যাবে। তো বলেছে যদি এটা করতে পারো তাহলে ভালো, আর যদি না করতে পারো তাহলে কিন্তু 15 হাত গর্ত করতে হবে। তো অঙ্কুশবাবু তো পুরোটা পড়ে ভাবলেন যে কাজ তো মানে বিশাল কাজ, এই কাজ কি উনি আদৌ করতে পারবেন? তো উনি ভাবলেন যে ঠিক আছে ভগবানের নাম নিয়ে করা যাক। তো উনি ভগবানের নাম নিলেন এবং নির্দিষ্ট একটা দিনে গিয়ে ওখানে এসে উপস্থিত হলেন। আচ্ছা, এখানে বলে রাখি কাজটা কিন্তু বলেছে যে রাতের বেলা কোনো মতেই করা যাবে না, মানে একদম গভীর রাতে করা যাবে না, মানে যা সূর্য ওঠার কিছু আগে থেকে
বলেছে করা যেতে পারে, মানে ওই 3:45 থেকে 3:30 4:45 থেকে শুরু করতে হবে এবং পুরোপুরি একদম মাথার উপরে সূর্য ওঠার আগেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। তো ওরকমভাবেই শুদ্ধ বস্ত্রে উনি এলেন এবং ওখানে শরীর বন্ধ করার মন্ত্র দিয়েছিল, মন্ত্র পড়ে নিয়েছিলেন এবং আরেকটা জিনিস বলেছিলেন যে যে জায়গাটা উনি কাজটা করতে, তো বাড়ির বাইরে, তো ওখানে ধুনো আর ধুনোর মধ্যে ওই যে কর্পূর হয় সেই কর্পূরটা বলছে অলওয়েজ যেন জ্বলে। বলেছে যে একজনকে মানে তোমার ওয়াইফকে বলবে পাশে থাকতে, সে যেন এটা খেয়াল রাখে যে ধুনোর যেন নিভে না যায়। তো ওরকমভাবেই ধুনো জ্বালিয়ে উনি ওরকম শুদ্ধ বস্ত্রে নিজের শরীর বন্ধ করে উনি ওইরকমভাবে ঠিক যেভাবে আঙুল মেপে মেপে উনি বলেছিলেন যে 10 আঙুল গিয়ে 5 আঙুল নিচে নেমে আরও 2 হাত দক্ষিণের দিকে এরকম করে উনি ওটা করেন এবং করার পর উনি মন্ত্রটা পাঠ করেন। অদ্ভুত বিষয় হচ্ছে এইটা অঙ্কুশবাবু নিজে এবং ওনার ওয়াইফ দুজনেই দেখেছে যে মাটির উপরটা না কীরকমভাবে নিজে থেকে থেকে মানে ভূমিকম্প হলে যেরকম হয় বা মাটি যদি ওপর থেকে হালকা 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 সরে যাচ্ছে, উনি বুঝতে পারছেন যে ওই জায়গাটাতেই গজালটা রয়েছে এবং ওইটা যখন ওনার মন্ত্রটা কমপ্লিট হয় তখন দেখছেন যে মাটির উপরটা না কীরকম সুরসুর সুরসুর করে কিছু কিছু মাটি সরে সরে যাচ্ছে। তো মানে এটা নিজের চোখে না দেখলে উনি বলছেন যে আমার মতো একজন মানুষ যে আগে ভূতের ব্যাপার শুনলে হাসি ঠাট্টা মজা করতাম, সেই মানুষ আমি মানে হতভম্ব হয়ে গেছে এসব দেখে। এবং তারপরে উনি ঠিক যেভাবে বলেছিলেন সেভাবে যখন ওই জায়গাটা খোঁড়েন উনি দেখতে পান যে ওই গজালটা রয়েছে। ভাবুন, সেই পুরনো একটা জং পড়ে যাওয়া গজাল, যার মধ্যে মানে কাপড়ের যে টুকরো সেটা আর ওখানে ছিল না, মানে একটা পুরনো গজাল উনি পান এবং ওখানে লেখা ছিল যে ওই গজালটাকে নিয়ে একদম সোজা কোনো মানে গঙ্গার দিকে গিয়ে মানে কোনো একবারে মানে বহমান নদীতে ফেলে দিতে। তো ওখান থেকে মা গঙ্গা ছিল, তো উনি ওখানে একটা ভ্যানওয়ালাকে বলে রেখেছিলেন, তো সেই ভ্যানওয়ালার সাথে উনি যান, গিয়ে গঙ্গায় ফেলে ওই জামাকাপড় যে জামাকাপড়টা পরে উনি কাজটা করেছেন সেটাকেও ফেলে দিয়ে একেবারে গঙ্গা স্নান করে উনি চলে আসেন। এবং তারপর থেকে বাড়িতে আর যে এরকম যে ফিল করা বা লাইট কেটে যাওয়া এরকম কোনো অসুবিধা আর হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। এবং উনি নিজেও মানে মনে মনে এবং মানে ভগবানের কাছে উনি ক্ষমা চেয়েছিলেন যে আমি আগে যে মানুষটা ভূতের বিষয় নিয়ে হাসাহাসি করতাম, মজা করতাম, এটা আমার করা সত্যি উচিত হয়নি। তো ওইটাই ছিল ঘটনা। অঙ্কুশবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ আপনারা আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, প্লিজ আপনারা যেরকম ঘটনা পাঠাচ্ছেন সেরকম ঘটনা পাঠান। শুধু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, যে ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে আর ঘটনা যেন প্রচারযোগ্যও হয়, এটাও একটু খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।